তো ভালো আছেন? জি, ভালো আছি। শেষমেশ জয়েন করছে মাত্র ৫ জন। আচ্ছা, ক্লাস নিব না বলেন আপনাদের যেই ক্লাসের ইয়াটা দিয়েছিলাম। উম, আমি যে ফাইবার মার্কেট প্লেসের টোটাল একটা সিরিজ ভিডিও দিয়েছিলাম, এগুলো কি সবাই দেখছেন? আমি দেখি স্যার, আমার আগের একটা অ্যাকাউন্ট আছে ফাইবারের। ওই ওই অ্যাকাউন্টে কি এই গিগ দিলে হইবে? এখন যে ডাটা এন্ট্রি গিগ দিলে চলবে না? ডিজিটাল মার্কেটিং এ আমি অ্যাকাউন্টটা করছিলাম। অ্যাকাউন্ট আগে যেটা আছে সেটা থাকুক, সেটা ডিলিট করবেন না। আমি যেভাবে দেখিয়েছি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, দুটাই একসাথে করতে পারবেন। তবে আপনার প্রোফাইলে লেখা, মানে প্রোফাইলের যে বায়ো আছে এবং হচ্ছে যে ট্যাগলাইন আছে, এগুলোতে আপনি ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং দুটার কথাই লিখবেন। হুম, আচ্ছা ঠিক আছে। মানে একটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা কাজ করা যায়? একটা অ্যাকাউন্ট দিয়ে ৭ ধরনের কাজ করা যায় বিগিনিং অবস্থায়। যখন আপনি মোটামুটি লেভেল 1 সেলার হয়ে যাবেন, তখন আপনি ওখানে প্রায় ১০টা মতো ১০ ক্যাটাগরির কাজ করতে পারবেন। এত ক্যাটাগরিতে যাওয়ার দরকার নেই, আপনি সর্বোচ্চ ২টা বা ৩টা ক্যাটাগরিতে কাজ করবেন। অতিরিক্ত ক্যাটাগরিতে কাজ করতে গেলে বায়াররা আপনার প্রোফাইলে এসে কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কি কাজ করেন সেটা তারা বুঝতে পারবে না। সেজন্য যে কোনো ২টা বা ৩টা ক্যাটাগরিতে স্কিলড হয়ে সেই ৩টা ক্যাটাগরিতে ফোকাসড হলে আপনাদের আশা করি ইয়া হয়ে যাবে, ভালো কাজ আচ্ছা পাবেন ঠিক আছে। ইনশাল্লাহ। আর তা আমার স্যার আপনার কাছে একটা থাকবে আবদার। আবদার বলতে লোকাল মার্কেট দিয়ে বা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ ধরার মতো, মানে একটু আমাদের একটু দেখাই দিবেন এইভাবে করলে লোকাল মার্কেটে কাজ ধরতে পারবেন। লোকাল মার্কেটে কাজ করতে হলে আপনাকে লিঙ্কডইন মার্কেটিং জানতে হবে। লিঙ্কডইন মার্কেটিং আলাদা, আলাদা টপিক, এগুলো আমার এই টপিকে নাই ভাই। আর বিশেষ করে ডাটা এন্ট্রিতে লিঙ্ক মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া কঠিন। কেন আমি বলি, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ সেট আপ বা মার্কেটিং। ঠিক আছে? তো ফেসবুক মনে করেন হুম। অ্যাডস ক্যাম্পেইন আপনি করতেছেন, আপনি লিঙ্কডইনে বলেন, ফেসবুক থেকেই আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ পাবেন কিভাবে? আপনি ফেসবুক পেজগুলা বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ফেসবুক পেজগুলো সার্চ করবেন। সার্চ করার পরে আপনি তাদের পেজটা ফুল দেখবেন। তাদের পেজের টাইটেল কি, পেজের কন্টেন্ট কি, পেজের প্রোফাইল পিকচার, কাভার পিকচার, তাদের প্রোডাক্ট, তাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিভাবে ডিজাইন করছে এবং পেজের ফলোয়ার কেমন, লাইক কেমন, প্রত্যেকটা পোস্টে তারা এসইও মেনটেন করতেছে কিনা, এগুলো যখন আপনি চেক করবেন, চেক করে তখন আপনি ওই পেজের যে অ্যাডমিন বা কোম্পানির মালিক যে, তাকে আপনি মেসেজ করতে পারবেন যে আমি আপনার পেজটা ভালোভাবে অডিট করছি। অডিট করার পর আমার মনে হচ্ছে যে আপনার পেজের কন্টেন্ট খুবই ভালো, বাট আপনি যদি কোনো একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের মাধ্যমে যদি পেজটাকে একটু বেশ কিছুদিনের জন্য অবজারভেশনে রাখেন বা তাকে দিয়ে চালান, আপনি এখান থেকে ভালো রিচ পাবেন। এটা আপনি তাকে বললে, এরকম করে যদি আপনি ডেইলি ৫ জন বা ১০ জন করে আপনি যদি মেইল করেন বা মেসেজ করেন, তাদের মেসেঞ্জারে মেসেজ করবেন, অথবা তাদের যে মেইল অ্যাড্রেস ওখানে দেওয়া থাকবে সেটা আপনি মেইল করবেন। আপনি যদি ডেইলি ১০ জন করে করেন, আপনার ৩০ দিনে ৩০০ জন মানুষকে আপনি মেইল করলেন, ওখান থেকে আপনি মিনিমাম ১০ থেকে ২০ জন মানুষের, ৩০০ জন মানুষ থেকে ৩০০ জন মানুষের মধ্যে ১০ থেকে ২০ জনের আপনি রিপ্লাই পাবেন, ওখান থেকে ৫-৭টা কাজ আপনি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক সেম ভাবে ইউটিউবও সেম, আপনার ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কি আমি লিঙ্কডইন, ইউটিউবে সবগুলা সেম। কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাকে টার্গেট করবেন কাজ পাওয়ার জন্য, কাকে আপনি মেসেজ করবেন, কার ডাটা এন্ট্রি কাজ লাগবে আপনি কিভাবে বুঝবেন? তো এই জন্য মার্কেট প্লেসের বাইরে ডাটা এন্ট্রি কাজ পাওয়া একটু টাফ। তাও আপনি লিঙ্কডইনে, বিশেষ করে লিঙ্কডইনে বিভিন্ন কোম্পানিগুলোকে সার্চ করে তাদের সাথে কানেক্ট হবেন, তো সেখানে মেসেজ করবেন যে আপনাদের যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় বা ডাটা এন্ট্রি কাজ প্রয়োজন হয়, আমাকে হায়ার করতে পারেন। এটা খুব সুন্দর করে ইংলিশে লিখতে পারে। আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করা হয় যেভাবে করে, সেভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে আপনি অমুক, আপনি বাংলাদেশ থেকে ফ্রিল্যান্স ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বলতেছেন, আপনি ১০ বছর ধরে বা ৫ বছর ধরে এই লাইনে এক্সপার্ট, ডাটা এন্ট্রি কাজ করে আসছেন, আপনার যদি ডাটা এন্ট্রি কোনো কাজ প্রয়োজন হয়, আমি আমি আপনাকে হেল্প করতে পারি এবং আপনার যাবতীয় কাজে আমি আপনাকে হেল্প করতে পারি। এইভাবে যখন আপনি মেসেজ করবেন, আমি কিন্তু আপনাদেরকে একটা ফাইল দিয়েছি ফেসবুকে, দেখবেন যে একটা ফাইল আমি দিয়েছি আর আমার আমাদের। গ্রুপে যে আপনি যা দেন, বেহুদা মেসেজ করে সবগুলা একেবারে নিচে ফেলাই দেয়। আমি গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে কিছু দিই নাই, এখানে বেহুদা মেসেজ হলে আপনি হারাই ফেলবেন, এরকম কিছু মেসেঞ্জার গ্রুপে দিই নাই, যা দিয়েছি ফেসবুক গ্রুপে। দেখ আমি স্ক্রিন মনে হয় শেয়ার করে নেই, স্ক্রিনটা শেয়ার করে দিই।
স্ক্রিনটা শেয়ার করে দেখেন, আমি একটু আগে যে কথাগুলো মেসেজের কথা বলেছি সেই মেসেজগুলোর ফরম্যাট আমার এই ইয়াতে আছে। আমি যে পোস্টটা এই যে দেখেন, ডাটা এন্ট্রি, পোর্টফোলিও, বায়ার রিকোয়েস্ট এবং গিগ ক্রিয়েশন ইনফরমেশন ডিটেলস দেওয়া আছে। এখান থেকে ব্যবহার করতে পারবেন, কিন্তু অবিকল ব্যবহার করা যাবে না। এখান থেকে আমি একটা জিনিস আপনাকে দেখাই, কাজের জন্য অ্যাপ্লাই করতে হলে কিভাবে মেসেজ করতে হয় বায়ারকে, সেটার একটা ফরম্যাট আমি আপনাদেরকে দেখাই। আমি এই লিঙ্কে একটা ফেসবুক, সরি, একটা ফাইবার অ্যাকাউন্ট বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, খুলতে গেলে কি কি পরিমাণ ইনফরমেশন দরকার হয়, পোর্টফোলিও পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি। পোর্টফোলিও কিভাবে দিতে হবে সেগুলো সেগুলো পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা বায়ার রিকোয়েস্ট, একটা স্যাম্পল আপনাকে দেখাই। দেখেন একটা স্যাম্পল দেখেন। দেখেন, রেসপেক্টেড ক্লায়েন্ট অথবা ডিয়ার স্যার, স্যার বলেন না, ডিয়ার বলতে পারেন। আই জাস্ট স ইউর পোস্ট দ্যাট ইউ ওয়ান্ট টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম দিস। আচ্ছা, এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এরিয়া, এখানেও আছে। দেখেন, গ্রিটিংস দিচ্ছে, আই এম হ্যাপি টু বি ইন কন্ট্যাক্ট উইথ ইউ, গুড নিউজ, আই এম রেডি টু ডিপ্লয় সাফায়ার প্রফেশনাল অ্যান্ড ওয়েল রিটেন আর্টিকেলস। এটা হচ্ছে কি কন্টেন্ট রাইটিং এর জন্য, ঠিক আছে। দেখেন আরেকটা হচ্ছে কি, হাই দেয়ার, আই রিড ইউর রিকোয়ারমেন্টস কেয়ারফুলি অ্যান্ড আই এম এবল টু ডু দিস project successfully. I can do more than your requirement if you need extra care of yourself. এটা আমি আরো দেখাই। এগুলো হচ্ছে কি, আগে যখন বায়ার রিকোয়েস্ট দেওয়া যাইতো তখন বায়ার রিকোয়েস্ট দেখে কাজের জন্য অ্যাপ্লাই করাটা এটা। আর আপনিতে যদি আপনি কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেন, দেখেন দেখেন এই যে দেখেন এখানে কি বলা আছে, হ্যালো ডিয়ার, বন্ধ, হ্যালো, কি বন্ধ? বায়ার রিকোয়েস্ট তো এখন মনে হয় না, নাই, এখন বায়ার দেওয়ার রিকোয়েস্ট option নাই, এখন বায়ার রিকোয়েস্ট নাই, বায়ার রিকোয়েস্ট উঠে গেছে। আমি এটা দেখাচ্ছি আপনাকে, দেখেন দেখেন, hello dear, at first take my sincere respect, I have gone through your requirements. You are looking for reliable and professional someone to assist you. Yes, you are at the right place. I can assist you with my best effort and 100% professionalism with the best quality and accuracy. Your satisfaction is my main goal. I will give you an unlimited revision facility. Trust me, if I will be given a chance, no one can better than me for this project. If you want to satisfy, if you aren't satisfied, you can reject me, no problem. I am humbly requesting you to visit my gig. তা আপনারা যখন এইভাবে মেসেজ যখন করবেন বায়ারকে, ওই যে মার্কেট প্লেসের বাইরে, তখন আপনি দেখা যাচ্ছে ডেলি 10টা করে করলে এক মাসে আপনার 300টা, যেভাবে যখন আপনি 3 মাস লেগে থাকেন প্রায় 900টা মেসেজ থেকে আপনি 30-40টা কাজ ইজিলি পাবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। বাট ডাটা এন্ট্রির ক্ষেত্রে মার্কেট বায়ারকে টার্গেট করা ইটস কোয়াইট টাফ। কারণ হচ্ছে কি, আপনি ডাটা এন্ট্রিতে আপনার ক্লায়েন্ট কারা তাদেরকে বুঝে মার্কেট প্লেসের বাইরে তাকে বুঝতে পারবেন না। তা আপনি এমনিতে যেমন অ্যামাজনের যারা সিইও আছে তাদেরকে মেসেজ করতে পারেন যে আপনি ই কমার্স ডাটা এন্ট্রিতে এক্সপার্ট, আপনি চাইলে যে তাদের ই কমার্স ডাটা এন্ট্রিতে আপনি হেল্প করতে পারেন। ওনাকে করলেন, আলিবাবা করলেন, ওয়ালমার্ট করলেন, কিন্তু আর কি কোম্পানিকে আপনি মেসেজ করবেন? ঠিক আছে, তারপর আপনারা ইয়াতে গুগলে এসে ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল ই কমার্স কোম্পানির লিস্ট এভাবে সার্চ করলে এভাবে যখন সার্চ করবেন তাহলে দেখবেন যে আপনারা অনেকগুলো লিস্ট পাবেন। এই লিস্টগুলো ধরে ধরে দেখছেন, ইবে আসছে, আলি এক্সপ্রেস আসছে, টার্গেট আসছে, ওয়ালমার্ট আসছে, আলিবাবা, আলিডু, টিএসটি, এগুলো আসছে। তো এগুলা থেকে যদিও এখানে কাজ পাওয়াটা অনেক টাফ, আমি তো শুধুমাত্র ই কমার্সের কথা বলছি। আপনি রিয়েল এস্টেট, দেখেন রিয়েল এস্টেট কোম্পানির লিস্ট, এই কোম্পানিগুলোর নামগুলোকে টার্গেট করে করে তাদের ইমেল, তাদের ফোন নাম্বার, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, এগুলোকে টার্গেট করে করে ওখানে আপনারা মেসেজ করতে পারেন। আমি যেভাবে মেসেজ দেখিয়েছি এইভাবে, অথবা চাকরির জন্য যেভাবে অফার করতে হয় এভাবে মেসেজ করতে পারেন। ওখান থেকে ডেইলি যদি আপনি 10-10টা করে করেন, দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে 4টা-5টা কাজ আপনি পাবেন। যে এই কোম্পানিগুলোতে ডাটা এন্ট্রির কাজ লাগতে পারে এটা আইডিয়া করে করতে পারবেন, কিন্তু তাদের যে আসলে ডাটা এন্ট্রি কাজ দরকার আছে এটা আমার মনে হয় না। কারণ এইসব কোম্পানিগুলো তাদের নিজেদের কোম্পানিতে এখন কম্পিউটারের অপারেটর যেগুলো রাখে তাদের কাজ তারা করে ফেলতে পারে, তারপর আপনারা এটা করতে পারেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা করা সম্ভব। আপনি ইনস্টাগ্রাম যদি মার্কেটিং করেন, ইনস্টাগ্রামের পেজ থেকে ইয়া করতে পারেন, ইউটিউব
ওয়েবসাইট সবকিছু প্রায় মোটামুটি এরকম করা যায়, কিন্তু ডাটা এন্ট্রিতে সেটা তো tough। আচ্ছা, আপনারা কতজন জয়েন করছেন দেখি, যে মোটামুটি জয়েন 7-8 জন করছেন। আমি ক্লাসটা কন্টিনিউ করে ফেলি, শেষ করে দিই। আমাদের আজকে ক্লাসের পরে আর একটা ক্লাস হবে শুধুমাত্র। তো আমি আজকে যে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো, সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে কি fiverr.com। আশা করি fiverr.com এর শুরু থেকে সবকিছু আমি ভিডিও আকারে দিয়ে দিয়েছি, তাও বেসিক কিছু তথ্য আমি দেওয়ার জন্য আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আপনারা ওই মার্কেট প্লেস যে ভিডিওগুলো দিয়েছি, ওই ভিডিওগুলো দিয়ে মোটামুটি আপনার কাজ চালা দিতে পারবেন। দেখেন, আমি আমার একটা ডেমো একটা অ্যাকাউন্ট, আমি অনেক আগের একটা অ্যাকাউন্ট, আমি জাস্ট এগুলো হচ্ছে কি প্রোফাইল সেট আপ করার জন্য এই অ্যাকাউন্টগুলো আমি ওপেন করি, দেখানোর চেষ্টা করি, যদিও আমার অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো আপনারা এখানে একটা গিগ পাবলিশ হয়েছে নাকি দেখি। আচ্ছা, এরকম ড্রাফটে আছে। আচ্ছা আচ্ছা, দেখেন, ফাইবারে যখন আপনারা লগ ইন হয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখাই এটা। অ্যাকাউন্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাইছি আপনাদেরকে। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, আপনাদের অ্যাকাউন্টটা এইভাবে দেখাবে, মানে প্রথম ইন্টারফেসটা এইভাবে দেখাবে। তো এইভাবে দেখালে আপনারা দেখেন এই পাশে যে সুইচ টু বাই সেলিং এর পাশে একটা ছোট্ট একটা আমার একটা পিকচার দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের যদি এখানে পিকচার সেট আপ না করেন, পিকচার দেখা যাবে না, একটা প্রোফাইলের মতো দেখা যাবে। এখানে এসে আপনারা এখানে মাই প্রোফাইলে যাবেন, দেখেন এখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে প্রথম থেকে আবার এখানে সিলেক্ট করে এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে কিছু কাজ আছে, এই কাজগুলো করে নিতে হবে। সেটিংসে কিছু কাজ আছে, এখান থেকে অ্যাকাউন্টে কোনো কাজ নাই, সিকিউরিটি দিকে একটু কাজ আছে। যদি কারো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, এখান থেকে করতে পারবেন। কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। এরপর দেখেন এখানে ফোন ভেরিফিকেশনটা জরুরি। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফোন ভেরিফিকেশন চাইতে পারে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফোন ভেরিফিকেশন যদি না চায়, আপনাকে সেটিং থেকে এসে ফোন ভেরিফিকেশনটা করে ফেলতে হবে। যদি এটা না করেন, আপনার গিগ পাবলিশ হবে না। ফোন ভেরিফাই না করলে। ফোন ভেরিফাইটা করে নেবেন। এখানে ভেরিফাই নাওতে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বারটা তুলবেন। ফোন নাম্বারটা তুললে আপনাদের যদি কিবোর্ডের আলাদা করে নাম্বার তোলার জন্য যে একটা কি অংশ আছে, যেখানে ক্লিক করলে নাম্বার, মোবাইল নাম্বার উঠে, মানে যেখানে যে এক পাশে দিয়ে আলাদা করে নাম্বার তোলার জন্য একটা কিবোর্ড থাকে না, ওইখান থেকে যদি ক্লিক করেন, সেখানে নাম্বারগুলো এখানে উঠবে না, আপনাকে কিবোর্ডের উপরে যেটা লাইন আছে ওখান থেকে তুলতে হবে। যেমন দেখেন আমি এখানে ক্লিক করতেছি, নাম্বার উঠতেছে না, কিন্তু এখানে নাম্বারগুলো উঠতেছে। তো এখান থেকে নাম্বার তুলবেন, তোলার পরে এখানে ভেরিফাই বাই এসএমএস দিবেন। আপনার ফোনে এসএমএস যাবে, ওখান থেকে একটা কোড আসবে, কোডটা এখানে বসে দিলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফাই হওয়া ছাড়া গিগ পাবলিশ করা যাবে না। এরপর হচ্ছে কি সিকিউরিটি কোয়েশ্চেন্স। এখানে দুইটা কোয়েশ্চেন্স থাকে, এগুলো হচ্ছে কি ওই এফএকিউর মতো, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মতো। তো এখান থেকে এডিটে যখন ক্লিক করবেন, আপনাকে প্রথমে আমি এখানে একটা প্রশ্ন আমি চুজ করে রেখেছিলাম আগে থেকে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর চাইল্ডহুড ফ্রেন্ড। আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি? ঠিক আছে, এটা এটা এখানে প্রশ্ন থাকবে, আপনি প্রশ্নটা সিলেক্ট করবেন, আনসারটা আপনি দিয়ে দিবেন, সেভ করে দিবেন। যেমন আমি এখান থেকে একটা করে দেখাই, দুইটা প্রশ্ন করতে হয়। সিলেক্ট এ কোয়েশ্চেন, আমি এখান থেকে এই 4টা-5টা কোয়েশ্চেনের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন আমি সিলেক্ট করতে পারি। যেমন দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট। আমি মনে করেন এখানে আমি দিলাম ক্যাট। আমার প্রথম পোষা প্রাণীটার নাম কি? আমি এখানে ক্যাট দিয়েছি। আমি এখানে সাবমিটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরকম করে আমি প্যাটার্নটা ধরছি, 1, 2, 3, 4, 5টা। এই 5টার মধ্যে যে কোনো দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে। দুইটার আনসার আপনি নিজে দিবেন এবং এই দুইটার আনসার আপনাকে মনে রেখে দিতে হবে, অথবা কোথাও লিখে রাখতে হবে। এই দুইটা প্রশ্ন কখন প্রয়োজন হবে? যদি মনে করেন কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, আপনি এটাকে এনাবেল করতে চান, এই অ্যাকাউন্টটা যে আপনার সেটা প্রমাণ করার জন্য আপনাকে এই দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অথবা আপনি এখানে টাকা ইনকাম করছেন, কাজ করে ইনকাম করছেন, আপনি ডলার উইথড্র দিতে যাচ্ছেন, তখন আপনার কাছে সিকিউরিটি কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে যে আপনার হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডের নাম কি? অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীটার নাম কি? এই প্রশ্নগুলো যদি আপনি ঠিকঠাক দিতে না পারেন, আপনার টাকা উইথড্রটা হোল্ড হয়ে থাকবে। তো এই দুইটা প্রশ্ন সেন্সিটিভ ভাবে সিলেক্ট করবেন এবং আনসার যাই করেন, যদি আপনার মনে থাকে, মনে থাকবে, তাহলে
সেভ করার, কোথাও সেভ করে রাখার দরকার নেই। আর যদি মনে করেন যে আপনার মনে থাকবে তাহলে সেভ করে রাখবেন। যেমন আমারও মনে পড়ছে না আমি এটাতে কি দিয়েছিলাম, কারণ এটা আমার ডেমি অ্যাকাউন্ট, এটা আমার মেইন অ্যাকাউন্ট নাম, এই জন্য আমি কি দিয়েছি আমার নিজেরই মনে নেই। তাহলে প্রশ্নগুলো এখানে লিখে রাখবেন। তারপর হচ্ছে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করে রাখবেন। এটা চালু করে না রাখলে যে কেউ আপনার মেইল অ্যাড্রেস ফাইলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে পারবে। এটা যখন দিবেন এখানে যতবারই লগ ইন করতে যাবেন আপনার ফোনে কোড চলে যাবে বা আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা আবার আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই না করলে, ফোন নাম্বার ভেরিফাই না করলে এটা আবার আসবে না, দেখছেন? এটাকে অন অন রাখতে হলে ভেরিফাই ইউর ফোন, মোবাইল নাম্বারটা ফোন করতে হচ্ছে। তাহলে এই সিকিউরিটি করে দেবেন। এখানে নোটিফিকেশন, নোটিফিকেশন একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে যে নোটিফিকেশনটা আছে দেখেন, এদিকে একটা ডান পাশে একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন টোনটা চিন করে ছোট্ট একটা নোটিফিকেশন আসছে। তো এই নোটিফিকেশনটা আপনি ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল তো ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন, ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন এবং সেখানে আপনি ফাইবার অ্যাকাউন্টের নোটিফিকেশনের জন্য আপনি আপনার মোবাইলে যে রিংটোনটা বাজে, কল আসলে সেই টোনটা সিলেক্ট করে দেবেন। কারণ এখানে যে টোনটা খুব ছোট্ট করে বাজে আপনার পকেটে থাকলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু কলের রিংটোনটা যখন আপনি দিবেন, আপনার মোবাইলে মেসেজ আসুক, হোয়াটসঅ্যাপে মেসেজ আসুক, ফেসবুকে নোটিফিকেশন আসুক, যেটাই আসুক না কেন আপনি ফোনটা তেমন একটা ইনস্ট্যান্ট বের করেন না, কিন্তু ফোনে যখন কল আসে তখন আপনি কোনো না কোনো ভাবে ফোনটা বের করে কলটা দেখেন। ঠিক তেমনি এই নোটিফিকেশনটা যদি আপনি কলের রিংটোনটা যদি দিয়ে রাখেন, তাহলে আপনি কল আসছে মনে করে হলো ফোনটা বের করবেন, তখন আপনি হোয়াটসঅ্যাপে ফাইবারের নোটিফিকেশনটা পাবেন। তো একই অ্যাকাউন্ট আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ওপেন করে রাখবেন এবং মোবাইলেও সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেম অ্যাকাউন্টটা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, মোবাইলে ইনস্টল করে রাখবেন এবং অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন। এই কাজটা কেন করবেন? কারণ মার্কেট প্লেসে সর্বোচ্চ টাইম আপনি অনলাইন থাকতে পারাটা জরুরি, সর্বোচ্চ টাইম। যদি 24 ঘন্টায় 24 ঘন্টা পারা যাইতো তাহলে এটা আলহামদুলিল্লাহ, এটা তো কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা সম্ভব হচ্ছে যে রোবটের পক্ষে। আবার এইভাবেও সম্ভব যদি আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে টিম নিয়ে কাজ করেন। এমন অনেক অ্যাকাউন্ট আছে ডেইলি 10-12টা কাজ পাওয়া যায়, একা একজন মানুষের পক্ষে সেই কাজগুলো রিসিভ করা, এই কাজগুলা করা করে হ্যান্ড ওভার করা একজন মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব না। তখন তারা টিম ওয়াইজ কাজ করে, একটা অ্যাকাউন্ট থেকে টিম নিয়ে কাজ করে। তারা কোনো একটা প্রতিষ্ঠানে জব করার মতো, রোস্টার ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে, দুজনে মিলে কাজ করলে 12 ঘন্টা 12 ঘন্টা কাজ করে। আর যদি মনে করেন আরো 5-10 জন টিম নিয়ে কাজ করে তখন তারা সময় ভাগ করে করে নিয়ে করে। তো ওখানকার মধ্যে যে সবচেয়ে বেশি এক্সপার্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা সে করে, কাজগুলো অন্যরা করে, সে বায়ারদের সাথে কথা বলে কাজ নেয়, কাজ আবার ডেলিভারি দেয় একজন, বিশেষ করে একজন, এই কাজটা একজন করে থাকে। কিন্তু শুধুমাত্র আপনি এখন বিগিনিং লেভেলে আপনার পক্ষে 20 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা অনলাইন থাকাটা সম্ভব না, কিন্তু এটা সবচেয়ে জরুরি। আপনি যত বেশি অনলাইন থাকবেন আপনার প্রোফাইলটা তত বেশি রিচ বাড়বে, তত বেশি হাইলাইট হবে, তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, তত বেশি র্যাঙ্কিং হবে। এখন অনেকেই বলতে পারে যে মিনিমাম কত ঘন্টা অনলাইন থাকতে হবে। আমি বলবো মিনিমাম 12 থেকে 18 ঘন্টা আপনাকে অনলাইন থাকতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বায়ার কখনো কোনো অফলাইন ফ্রিল্যান্সারকে, অফলাইনে থাকা ফ্রিল্যান্সারকে নক করে না, যদি না সেটা তার রিপিটেড ক্লায়েন্ট না হয়। আপনার মনে করেন একজন রিপিটেড ক্লায়েন্ট, যেমন আমি একটা বিজনেস করতেছি, আমার একটা বিজনেস আছে, আমার একটা রিপিটেড ক্লায়েন্ট, লয়াল ক্লায়েন্ট আমার কাছে আসছে, সামহাউ সে আমাকে পায় নাই বা সে যে প্রোডাক্টটা আমার কাছে কিনতে আসছে এই মুহূর্তে আমার কাছে সেই প্রোডাক্টটা নাই, সে সে প্রোডাক্টটা নেয় নাই, মানে সে প্রোডাক্টটা নাই, সে আমার কাছ থেকে পায় নাই, অন্য কারোর কাছ থেকে নেয় নাই, আমার জন্য সে অপেক্ষা করছে। ঠিক তেমনি এখানেও এরকম কিছু হয় যে আপনি তার অনেকগুলো কাজ করে দিয়েছেন, এরপর থেকে সে অন্য কারো মাধ্যমে কাজ করে না, আপনার মাধ্যমে কাজ করে। আপনি অফলাইনে থাকেন বা অনলাইনে থাকেন, আপনাকে মেসেজ সে দিবেই। কিন্তু নতুন নতুন কোনো কাজের জন্য কোনো বায়ার, কোনো অফলাইনে থাকা বায়ার ফ্রিল্যান্সারকে নক করে না, কারণ তার কাছে এত সময় হয় না যে আপনার জন্য অপেক্ষা করার জন্য। আপনাকে অনলাইনে থাকতে হবে। যেমন আমি যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপে যদি আমি মেসেজ করি, আমার কাছে এখন একটা কাজ আছে, এই কাজটা কে করে দিতে পারেন, 50,000-এর একটা কাজ, তো এই কাজটা সেই পাবে যে হচ্ছে সবার আগে রিপ্লাই করবে। এবং এই রিপ্লাই করার মধ্যে যদি একই টাইমে যদি 5 জন রিপ্লাই করে, আমি ওই 5 জনের মধ্যে 5 জনের সাথে আলাদাভাবে কথা বলবো। ওখান থেকে যাকে আমার
বেস্ট ক্যান্ডিডেট মনে হবে, আমি তাকে দিয়ে কাজ করাবো। এবং শুধুমাত্র বেস্ট ক্যান্ডিডেট না, বেস্ট ক্যান্ডিডেট প্লাস কম প্রাইসে কাজ করে, এরকম যাকে আমার মনে হবে আমি তাকে দিয়ে কাজটা করাবো। ঠিক তেমনি মার্কেট প্লেসে কাজ এরকম যে আপনি বায়ার 10-15 জনকে মেসেজ করেছে, ওখান থেকে 5-7 জন রিপ্লাই করেছে, 5-7 জনের রিপ্লাইয়ের মধ্যে যার রিপ্লাইটা বায়ারকে ইমপ্রেস করেছে, বায়ার তার সাথে কথা বলবে এবং দামাদামিতে প্রাইস নেগোসিয়েশনে বায়ারের সাথে যার কাজে কথায় কাজে মিলে তাকে কাজটা দেয়। সেজন্য এখানে অনলাইনে থাকাটা অনেক বেশি জরুরি, যাতে করে অন্য 10 জনের আগে আপনি রিপ্লাই দিয়ে বায়ের কাছে কাজটা নিতে পারেন। বায়ার অন্য কারোর সাথে কথা বলার আগে যাতে আপনার সাথে কথাবার্তা বলে আপনি বায়ারকে কনভিন্স করে ফেলতে পারেন। তো সেখানে অনলাইন থাকাটা অনেক বেশি জরুরি। ফাইবারে ফাইবারে আগে, এখন বেশি হয়ে গেছে, প্রিমিয়াম হয়ে গেছে। আগে ফাইবারে 10টা করে বায়ার রিকোয়েস্ট দেওয়া যেত। বায়ার রিকোয়েস্টটা কি? বায়ার রিকোয়েস্ট হচ্ছে কি, প্রতিদিনই হাজার হাজার বায়াররা কাজের জন্য সার্কুলার দিয়ে রাখছে, এই আর টেন্ডারের মতো। বাংলাদেশে যে বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কাজের জন্য যেভাবে টেন্ডার দিয়ে রাখে, সেরকম তারা সার্কুলার পোস্ট করে রাখছে। বিডি জবস চাকরি জব পোস্টের মতো, জব অ্যানাউন্সমেন্টের মতো ওখানে জব অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছে। বা এখানে ফ্রিল্যান্সাররা ওখান থেকে ওই জবে জবের এগেইনস্টে 10টা করে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো। যে প্রোফাইলটা যত বেশি র্যাঙ্ক করা থাকতো, সেই প্রোফাইলে তত বেশি কাজের অফার আসতো, মানে কাজের বায়ার রিকোয়েস্ট গুলো আসতো। যে প্রোফাইল গুলো যত কম, যত নতুন, যত কম রিচ, তত কম বায়ার রিকোয়েস্ট আসতো। এমনও আছে যে অনেক অনেক নতুন নতুন ফ্রিল্যান্সার সারাদিন অপেক্ষা করছে, একটা বায়ার রিকোয়েস্ট পায় নাই। কিন্তু অথচ যেগুলো লেভেল 1 লেভেল 2 ছিল, তাদের কাছে হাজার হাজার কাজ, তারা দেখে দেখে বাছাই করে করে কম সময়ে বেশি বেশি বাজেট পাচ্ছে, এরকম বাছাই করে করে তারা কি করতে পারতো, অ্যাপ্লাই করতে পারতো। আর যাদের কাছে একটা কাজও সারাদিনে 2টা বা 3টা কাজ আসে, সেটা যেরকম কাজও হোক, তাদেরকে বাধ্য হয়ে ওটাকে অ্যাপ্লাই করা লাগতো। তো তখন কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। কারণ কি? কারণ হচ্ছে যে আ- এখন আপনাকে বায়ার খুঁজতে, আপনাকে খুঁজে পাইতে বায়ারের কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি তখন অ্যাপ্লাই করতেন, তো অ্যাপ্লাই করলে তো বাইরের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে, ওই নোটিফিকেশন থেকে বায়ার আপনাকে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানো বা আপনার বায়ারকে মেসেজ পাঠানো, এটাকে ধরনটা যদি বায়ারের কাছে ভালো লেগে থাকে এবং আপনি বায়ার যা যা চাইছে সবকিছু মেনশন করে যখন মেসেজটা করছেন, সেটা যখন বায়ার ভালো লাগে, সেখান থেকে বায়ার আপনাকে মেসেজ দিতে পারবে। এখন কোনো মেসেজ ছাড়া, বায়ারকে কোনো নোটিফিকেশন ছাড়া আপনি আপনাকে বায়ার খুঁজে পাওয়াটা কঠিন। আগেটা অনেকটা মোটামুটি সহজ ছিল। তো এইখানে আপনাকে অনলাইন থাকাটা জরুরি এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা না থাকলে সমস্যা হয়ে যাবে। তারপর হচ্ছে যে এখানে কখনোই কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, কোনো বায়ারকে নিজে থেকে খুঁজে খুঁজে আগে থেকে মেসেজ করবেন না। এবং যদি কোনো বায়ার মেসেজ করে, বিশেষ করে ফেক বায়ার, আমি একটা একটা ভিডিও দিয়েছি, এটা আপনারা দেখছেন কিনা জানি না, যে হাউ টু আইডেন্টিফাই ফেক বায়ার। ফেক বায়ার কিভাবে আইডেন্টিফাই করবেন, এই যে দেখেন, ফেক বায়ার চেনার উপায় কি? ফেক বায়ার চেনার অনেকগুলো উপায়ের মধ্যে অন্যতম প্রধান উপায় হচ্ছে যে ফেক বায়ার আপনাকে মার্কেট প্লেসের বাইরে রাখবে। মার্কেট প্লেসের বাইরে মানে কি? ফাইবারে আপনাকে মেসেজ করছে, বললো যে আপনি যদি আমার কাছে অনেকগুলো কাজ আছে, কাজ পেতে হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, টেলিগ্রামে নক করেন, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে নক করেন, বা আমাকে মেইল পাঠান। তো এটা ফেক বায়ার কেন? ফেক বায়ার হচ্ছে এই কারণে আপনাকে, সে যদি রিয়েল বায়ার হয়, আপনাকে হোয়াটসঅ্যাপে কেন নিয়ে যেতে হবে? হোয়াটসঅ্যাপে আপনি যা যা কথা বলতে পারবেন, যা যা মেসেজ করতে পারবেন, ফাইবারও তো করতে পারবেন। ফাইবারে মেসেজ করা যায়, ঘন্টার পর ঘন্টা চ্যাট করা যায়, ভিডিও ফাইল পাঠানো যায়, অডিও ফাইল পাঠানো যায়, সবকিছু তো হয়। তাহলে হোয়াটসঅ্যাপে কেন যেতে হবে? লিঙ্কডইনে কেন যেতে হবে? টেলিগ্রামে কেন যেতে হবে? জুম বা ইমুতে মিটিং, গুগল মিটে কেন যেতে হবে? এটা এই কারণেই। কারণ হচ্ছে কি, তারা আপনাকে বিভিন্নভাবে লোভ দেখাবে, লোভ দেখানোর ভাবে করে আপনাকে কাজ করে দিতে বলবে। এবং হয়তো অনেক অনেক বায়ার আছে বলে যে আমাকে কাজটা করে দেন, কাজ করার পর আমি পেমেন্টটা দিচ্ছি, আপনার কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখবো, দেখার পর আপনাকে পেমেন্ট দিবে। তো এরকম কিছু বায়ার আছে, তখন আপনি কাজ করে দিয়েছেন, সে আপনার কাজটা রিসিভ করছে কিন্তু আপনাকে পেমেন্ট দেয় নাই। হোয়াটসঅ্যাপে মাধ্যমে কাজটা নিয়েছেন, লিঙ্কডইন মানে মার্কেট প্লেসের বাইরে মাধ্যমে কাজটা নিয়েছেন, আপনি কাজটা করে দিয়েছেন, বায়ার যদি এখন আপনাকে টাকা না দেয়, আপনাকে যদি ব্লক করে দেয়, কোনো উপায় আছে আপনার তার কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ আছে? পারবেন? কোনো সুযোগ নেই। সে আপনাকে ব্লক করে দিলে কোথায় খুঁজবেন, কাকে নালিশ করবেন? কোনো কিছু করার সুযোগ নেই। আরেকটা কাজ হচ্ছে কি, আপনাকে কি করবে,
অনেক বেশি লোক দেখায় ভাই। আমার কাছে প্রতি মাসে 10-15টা কাজ থাকে, এক একটা কাজ $500 $1000 কাজ। কাজ কি একেবারে সিম্পল, পিডিএফ থেকে ওয়ার্ড বানাই দেওয়া, ওয়ার্ড থেকে পিডিএফ বানাও, অথবা কতগুলো ডকুমেন্টের ছবি তোলা আছে সেগুলো টাইপ করে দেওয়া, এই এত সিম্পল সিম্পল কাজ। এক একটা কাজের জন্য $500 $1000 বাজেট আপনাকে দেখাবে। বলবে যে আমার কাছে প্রতি মাসে এরকম 4টা 5টা মানে 15-20টা কাজ থাকে, এই কাজগুলো আপনি রেগুলার পাবেন, আপনি কি কাজগুলো করতে পারবেন? আপনি তো খুশি হয়ে গেছেন যে এত বিরাট একটা কোম্পানিতে আপনি কাজ করছেন, প্রতি মাসে এতগুলো কাজ থাকে, এত ডলার তারা স্যালারি দিবে, আপনাকে পেমেন্ট দিবে, তাহলে আপনি তো খুশি হয়ে গেছেন, হ্যাঁ আমি করতে পারবো, সমস্যা নেই। আর কখন থেকে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে বলেন। আপনার কাজ দেখা দিবে যে খুবই সিম্পল, জাস্ট এগুলোকে কনভার্ট করে এটা করে দেওয়া, তো এই কাজটা তো সে নিজে করতে পারে, আপনাকে কেন দিচ্ছে? তখন বলবে যে আপনি এই $1200 এই কাজটা করার জন্য আপনাকে $200 বা $400 ডিপোজিট, সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে মানে এই কাজটা যদি আপনি, এই কাজটা আপনি করতে পারবেন, আমার কাছে কাজটা করে 100% হ্যান্ড ওভার করবেন, সেটা সিকিউরিটি হিসাবে আপনি আমাকে $400 ডিপোজিট করেন। আপনার যখন কাজটা 100% কমপ্লিট হয়ে যাবে, $1200 প্লাস আপনার $400, টোটাল আপনাকে $1600 আপনার অ্যাকাউন্টে দিয়ে ফেলা হবে। এখন কথা হচ্ছে যে এই $400 যদি আপনি দেন, সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে সে, আর সে সাথে সাথে আপনি টাকা পাঠানোর সাথে সাথে আপনাকে হয় বিভিন্ন মাধ্যম দিবে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বলবে, পেপ্যালের মাধ্যমে বলবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বলবে, যে কোনো ভাবে মানে আপনার যেটা আছে সেটাই ভাবে সে আপনার কাছ থেকে পেমেন্টটা নিবে, পেমেন্টটা নিয়ে সাথে সাথে সে উইথড্র করে ফেলবে, উইথড্র করে ফেলার পর আপনাকে ব্লক করে দিবে, আপনার আর কিচ্ছু করার থাকবে না। তো আপনি কোনো বায়ার থেকে কাজের জন্য অ্যাডভান্স পেমেন্ট আপনি নিতে পারবেন। মনে করেন একটা $1000 কাজ, আপনি বললেন যে আমাকে প্রাইমারি ভাবে $20 $30 বা $50 অ্যাডভান্স করুন, আমি কাজটা করে বাকি পেমেন্ট করে নিব, আপনি অ্যাডভান্স নিতে পারবেন। বাট কোনো বায়ার আপনার কাছ থেকে সিকিউরিটি মানি হিসেবে কোনো টাকা অ্যাডভান্স চাইবে না, যদি চাই মনে করে নেবেন 100% ফেক বায়ার, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে মার্কেট প্লেসে কখনো বায়ার আপনার কাছ থেকে কি চাইবে, মাঝে মধ্যে আপনার কাছ থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, টেলিগ্রামের লিঙ্ক, টেলিগ্রামের আইডি চাইবে, ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, গুগল মিটের আইডি, জুম আইডি, এগুলো চাইবে। বায়ার আপনাকে দিক, কোনো সমস্যা নাই, তার অ্যাকাউন্ট 100% ব্লক হয়ে যাবে, কিন্তু আপনি দিবেন না। আপনার কাছে চাইলেও আপনি টেকনিক্যালি ইগনোর করবেন, আপনি বলে দিবেন যে আপনি যদি আমার সাথে কাজ করতে চান, এখানে মার্কেট প্লেসেই নক করেন, মার্কেট প্লেসেই বলে যা বলা বিস্তারিত, মার্কেট প্লেসের বাইরে আমি ডিল করি না, আমি মার্কেট প্লেসের বাইরে ডিল করি না। মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কোনোভাবে ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়েছেন, দেওয়ার 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন বায়ারকে দিতে পারবেন না ফাইবারের মার্কেট প্লেসের মাধ্যমে। এটা শুধুমাত্র ফাইবার বলে কথা না, যে কোনো মার্কেট প্লেস, এটা আপওয়ার্ক হতে পারে, ফ্রিল্যান্সার.com হতে পারে, ক্যাওয়ার্ক.com হতে পারে, ফাইবার হতে পারে, যে কোনো মার্কেট প্লেস। কারণ তারা মনে করে যে আপনি মার্কেট প্লেসের বাইরে যদি তাদের সাথে, বাইরের সাথে কন্ট্রাক্ট করেন, কাজ আদান প্রদান করেন, তাহলে মার্কেট প্লেসের লাভ কি? মার্কেট প্লেসে কোনো আপনাদের মাধ্যমে কোনো প্রফিট পাবে না, আপনাদের মাধ্যমে বায়ার তো মার্কেট প্লেসে কোনো প্রফিট পাবে না, লেনদেন হয়ে গেছে বাইরে, তাহলে মার্কেট প্লেসে কমিশন কই? আপনি বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেছেন, একটা কাস্টমার আপনার পছন্দ হয়েছে, বললেন যে চলেন আমরা এই বাজারের বাইরে গিয়ে আপনার সাথে লেনদেন করি, তাহলে বাজার কর্তৃপক্ষ যদি বুঝতে পারে, আপনাদেরকে তো বাজার থেকে গরু নিয়ে বাইরে বাইরে হতে দিবে না, কারণ ওখানে বিক্রি করলে তো সে আপনার কাছ থেকে টাকা পাবে, আপনি বিক্রি করতে গেছেন বিক্রেতার কাছ থেকে টাকা পাবে, যে কিনছে তার কাছ থেকে টাকা পাবে। এই জন্য মার্কেট প্লেসের বাইরে কোনোভাবে পার্সোনাল ইনফরমেশন দিবেন না। তাহলে এবার আসি, দেখেন এইখানে নোটিফিকেশন সেট আপ করে ফেলছেন, এরপর হচ্ছে কি এখানে ফর্ম W9, এই ফর্মটা আপনার জন্য না, এই ফর্মটা আপনারা বা আমাদের জন্য না, এটা যারা ইউএসএ থাকে তাদের জন্য। তো আপনারা যদি, আপনার কাছে যদি কখনো এই ফর্মটা সামনে আসে, এখানে নো দিয়ে সেভ করে দেবেন, ইয়েস দিবেন না, নো দিয়ে সেভ করে দেবেন। এরপর হচ্ছে যে এখানে এসে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে একটা ভালো পিকচার, অবশ্যই প্রফেশনাল লোক থাকে, চশমা চোখে দেওয়া, স্টাইল করা ছবি, সেলফি তোলা, সাগরে গিয়ে ছবি তোলা, KFC রেস্টুরেন্টে খেতে গিয়ে সেলফি তোলা, এই ধরনের কোনো ছবি, বাইকের উপর বসে পার্কে ঘুরতে গিয়ে পাহাড়ে স্ট্রেকিং করে, এখানে ছবি দেওয়া যাবে না, এখানে ছবি দিতে হবে প্রফেশনাল লোক থাকতে হবে। আমি একটু আগে বলেছি চশমা চোখে দিতে পারবেন না, অবশ্যই সানগ্লাস দিতে পারবেন না, আপনি ফর্মাল গ্লাস দিতে পারবেন।
প্রফেশনাল লোক আছে, চেহারাটা ভালোভাবে বোঝা যায়, কোনো ব্লার পিকচার দেওয়া যাবে না, চেহারাটা ভালোভাবে বোঝা যায়। প্রয়োজন হলে আপনার যে পাসপোর্ট যে ছবি থাকে প্রফেশনাল লোক দেওয়া, প্রফেশনাল গেটআপে একটু মুখে হাসি রেখে এই ধরনের ছবি দিবেন। ছবিটাকেও অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলটাকে যেই কাজ, প্রোফাইলে আপনি যে ধরনের কাজ করবেন সেই ধরনের কিওয়ার্ড দিয়ে প্রোফাইলটাকে মানে প্রোফাইল পিকচারটাকে এসইও করবেন। এসইও কি আমি এখানে দিয়ে দিয়েছি দেখেন, এই যেটা ফাইবার গিগ র্যাঙ্কিং স্ট্রিক্স ইমেজ এসইও যেভাবে করবেন, একটা ইমেজকে কিভাবে এসইও করতে হয় আমি একদম ডিটেইলস এখানে আলোচনা করেছি। এতজন মেম্বারের মধ্যে 99 জন মেম্বারের মধ্যে মাত্র 9 জন মেম্বার এই পোস্টটা দেখেছে, এর মধ্যে কতজন মেম্বার এই ভিডিওটা দেখেছে সেটা আমি জানি না, মাত্র 9 জন। মানে এই পোস্টটা দেখেছে মাত্র 9 জন, কিন্তু এখানে ক্লিক করে ভিডিওটা কতজন দেখেছে সেটা আমি জানি না। 9 জনের মধ্যে কি একজনও দেখছেন কিনা আমার মনে হয় না। যাই হোক, তো প্রত্যেকটা জায়গায় এখানে এই আপনার পিকচার ব্যবহার করতে গেলে, যে কোনো ধরনের পিকচার আপলোড করতে গেলে অবশ্যই অবশ্যই সেই পিকচারটাকে অফ পেজ এসইও করে ফেলবেন। এরপর দেখেন এখানে দেখেন এই যে আমার প্রোফাইলটা এখানে আসছে, এখানে ক্লিক করে আপনি পিকচারটা দিবেন। পিকচার আমি যেভাবে বলছি সেভাবে দিবেন। ফাইবারের নতুন একটা আপডেট দেখেন, এখানে নিউ দেখেন, নিউ লেখা আছে, আগে এখানে নাম লেখা যাইতো না, দেখেন ডিসপ্লে নেই। আগে হচ্ছে কি অ্যাকাউন্ট খোলার সময় যেটা ইউজার নেম থাকতো, যেমন এটা এই ইউজার নেমটা দেখা যাইতো উপরে, এখন কিন্তু আপনার পুরো নাম দেওয়া যায়। তো এটা হচ্ছে নিউ আপডেট। তো এখানে আপনি আপনার পুরো ফুল নামটা লিখে দিবেন। এরপর দেখেন এখানে একটা ট্যাগলাইন আছে বা হেডলাইন। ওই ফেসবুকে যেমন আপনার আইডির নামের নিচে একটা বায়ো থাকে 101টা অক্ষরের, ঠিক তেমনি এখানেও কিছু ওয়ার্ড লিমিটেশন দিয়ে এখানে একটা বায়ো আছে, এইটাকে ট্যাগলাইন বলা হয়। ঠিক আছে, এই ট্যাগলাইনে আপনি কি লিখবেন? এই ট্যাগলাইনে আপনি লিখবেন হচ্ছে যে আপনি কি সার্ভিস দেন সেটা। যেমন আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, আমি ডেটা এন্ট্রি সার্ভিসে কয়েকটা প্রোফাইল আপনাদেরকে দেখাই। আশিকুর বাংলাদেশ থেকে 1400 অর্ডার কমপ্লিট করে ফেলছে অলরেডি। দেখেন সে কখন জয়েন করছে, তার প্রোফাইলে যদি আমরা যাই, দেখেন সে জয়েন করছে ফাইবার, জয়েন করছে 2022 সালে। 22 সালে জয়েন করে দেখেন মোটামুটি সে অনেকগুলা কাজ এখানে করছে। ঠিক আছে, তার প্রোফাইলে দেখেন কি লেখা আছে, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এন্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট। ঠিক আছে, আমি যদি আরো প্রোফাইল দেখি, এখনো কি হচ্ছে। তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কাজ করবেন, দেখেন মোহাম্মদ ইব্রাহিম, এই সে হচ্ছে কি ফাইবার প্রো অ্যাকাউন্ট, তারটা ভেরিফাইড অ্যাকাউন্ট, 1000 প্রোফাইল, 1000 কাজ সে করছে। দেখেন ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রেপিং এক্সপার্ট, অলসো ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। দেখছেন তারা এইভাবে ট্যাগলাইন লিখছে। ঠিক তেমনি আমিও এইভাবে লিখছি, ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা এন্ট্রি এন্ড টাইপিং এক্সপার্ট। ঠিক আছে, এইভাবে আপনারা একটা ট্যাগলাইন দিবেন। আপনারা প্রোফাইলে যা কিছু করবেন, আমি তো আমার একটা ইয়ে আছে যে ফাইল আছে, ফাইলে দিয়েছি, যা কিছু যেখানে করতে হয় না কেন আপনারা পাশাপাশি এরকম করে অনেকগুলো প্রফেশনাল যারা আছে অলরেডি ভালো কাজ করতেছে, 100, 150, 500 কাজ করে ফেলছে, লেভেল 2 সেলার হয়েছে, লেভেল 3 টপ রেটেড সেলার হয়েছে, তাদের প্রোফাইল গুলো ঘাটাঘাটি করবেন, তারা কি দিয়েছে সেটা দেখে
তারা কি দিছে সেটা দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে হুবহু দিবেন না, 5-10 জন থেকে আইডিয়া নিয়ে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস কালেক্ট করবেন, কালেক্ট করার পরে এটা লিখবেন, হুবহু কপি পেস্ট করে কিছু লিখবেন না, ঠিক আছে। তারপর দেখেন এখানে আর তেমন কিছু নাই, ইন্ট্রো ভিডিও আপনি চাইলে আপনার একটা ইন্ট্রো ভিডিও, এগুলো হচ্ছে রিসেন্টলি আসছে, আপনি চাইলে আপনার একটা ইন্ট্রো ভিডিও এখানে দিতে পারেন। তারপর দেখেন এই যে নিউ একটা অপশন আসছে পোর্টফোলিও অ্যাড করার জন্য, এখানে আপনি ক্লিক করে আপনি আপনার পোর্টফোলিও অ্যাড করবেন। প্রজেক্ট নেম এখানে আপনি ডাটা এন্ট্রি সার্ভিস দিবেন, ঠিক আছে। ডাটা এন্ট্রি সার্ভিস নিয়ে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আপনি হচ্ছে কি এখানে ইয়া দিবেন অ্যাডমিনিস্ট্রেশন দিবেন। অ্যাডমিনিস্ট্রেশন আসে নাই, আচ্ছা এখানে কি কি আছে দেখি, রিয়েল এস্টেট থাকতে পারে, রিয়েল এস্টেট দিতে পারেন, লাইভ স্টক দিতে পারেন। এই দেখেন রিয়েল এস্টেট দিতে পারেন অথবা কমার্শিয়াল রিয়েল এস্টেট দিতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল, এখানে রিয়েল এস্টেট দিলেন। এরপর হচ্ছে কি প্রজেকশন ডিউরেশন, 7 দিন, 10 দিন, 1 মাস, 7 দিন দিতে পারেন। এখানে 7 দিনে আপনার প্রাইস কত হবে, 1 থেকে 7 দিন সেটা সেটা করতে পারেন। প্রজেক্ট স্টার্ট অন এইভাবে দিয়ে প্রজেক্ট ডেসক্রিপশন হচ্ছে কি ওই যে গিগে যেটা থাকবে সেটা, এবং গিগের মেইন ছবিটা এখানে দিয়ে সাবমিট যখন এখানে যখন কন্টিনিউ করে ফেলবেন, দেন আপনার এটা পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে যাবে, পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে পোর্টফোলিও এরকম করে 4টা 5টা দিতে পারবেন, 4টা দিতে পারবেন, এগুলো 4টা অ্যাড করে দিবেন। এরপর দেখেন এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা কি, এটা হচ্ছে কি আপনার বায়ো, মানে অ্যাবাউট ইউর সেলফ। তো অ্যাবাউট ইউর সেলফে দেখেন আমি কি লিখছি, এটা কি লিখতে হবে সেটা আমি কিন্তু আমার ওই যে গুগল ড্রাইভের যে ফাইলটা দিয়েছি ওখানে সবগুলো আছে। দেখেন এখানে লেখা আছে দিস ইজ মিনহাজুল আবেদিন, আই এম এ ফুল টাইম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ এক্সপার্ট স্কিল ইন ডাটা এন্ট্রি, web research, data mining, and other tasks which are related to virtual assistant. I have been in this field for last 6 years. এইভাবে আপনি আপনার ডেসক্রিপশনটা অ্যাড করবেন, হুবহু এটা অ্যাড করবেন না, বা আমি ওখানে যা দিয়েছি সেটাও অ্যাড করবেন না, আপনারা এখান থেকে আইডিয়া নেবেন। দেখেন এই যে এই ভদ্র মহিলা কি লিখছে, ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি স্ক্রিপ্ট ট্র্যাকিং ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই। দেখেন হাই ফাইবার কমিউনিটি, উই আর বাংলাদেশ বেসড ডিজিটাল এজেন্সি offering a wide range of quality service at competitive low cost. We specialize in admin support, data entry, virtual assistant, logo and branding design, PowerPoint presentation, Amazon product editing, Amazon EVC design, WordPress, এই অনেক কাজ করে, সে ডিজিটাল মার্কেটিং কাজও করে। তারপর দেখেন এই প্রোফাইলে আসলাম, সে দেখছেন কি লিখছে, গ্রিটিংস, ওয়েলকাম টু মহেশী 04 profile. I provide high quality, fast, professional service to customer on time. I have the quality to manage time efficiently and prioritize workload. And a self-motivated person who works hard. দেখেন সে তার মতো করে লিখছে। তো আপনারা এখান থেকে আইডিয়া নেবেন যে সবচেয়ে ভালো লিখছে, সেখান থেকে এক একজনের কাছ থেকে এক একটা আইডিয়া কপি করে করে আপনার একটা ফুল একটা বায়ো সাজাবেন, দেন এটাকে আপনি কি করবেন ওখানে দিবেন। হুট করে আপনি আপনার মতো করে একটা দিয়ে দিয়েছেন, এটা না দিয়ে আপনি 15-20 জন ভালো ভালো প্রোফাইলটাকে রিসার্চ করবেন, ওখান থেকে ভালো ভালো লাইনগুলো কালেক্ট করবেন, 10-15 জনের সমন্বিত আইডিয়া নিয়ে আপনি একটা করবেন, তাহলে আপনারটা 10 জনের প্রোফাইলের কোয়ালিটি আপনার একটা প্রোফাইলে চলে আসবে, বুঝতে পারছেন। তো এইভাবে করবেন। এরপর আসছে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি এখানে যা যা পারেন, ফ্রান্সিস পারলে আপনি প্রথমে তো আপনার বাংলাটা দিবেন, বাংলাটা নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে। এরপরে ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন, হিন্দি যদি পারেন হিন্দি দিবেন, ফ্রান্স পারলে ফ্রান্স দিবেন, স্পেনিশ যা যা পারেন সবগুলো দিবেন, ফ্লুয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা মোটামুটি বেসিক থাকে সেটা বেসিক দিন। ইংলিশটাকে ফ্লুয়েন্ট অবশ্যই দিবেন, ইংলিশ ফ্লুয়েন্ট না থাকলে কাজ পাবেন না, বাইরে ইংলিশ ফ্লুয়েন্ট না থাকলে আপনাকে আপনার প্রোফাইল র্যাঙ্কিং হবে না, আপনাকে খুঁজে পাবো না। এরপর হচ্ছে কি স্কিল, এখানে আপনি নতুন হিসাবে 20টা মতো স্কিল অ্যাড করতে পারবেন। স্কিল, এই স্কিল গুলো কি কি, এই যে ডাটা এন্ট্রি পার্সন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, যেমন আমি এখান থেকে ডাটা এন্ট্রিটা কেটে দিয়ে আমি এখানে ডাটা এন্ট্রিটা অ্যাড করবো।
এখানে আমি ডাটা এন্ট্রিটা অ্যাড করেছি। এখানে বিগ ডাটা এন্ট্রি আছে, সিআরএম ডাটা এন্ট্রি আছে, অফলাইন ডাটা এন্ট্রি আছে, হটস্পট ডাটা এন্ট্রি আছে, ডাটা এন্ট্রি এমএস এক্সেল আছে। ঠিক আছে, মনে করেন আমি ডাটা এন্ট্রিটা সিলেক্ট করলাম। আমি এখানে ডাটা এন্ট্রিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে এক্সপিরিয়েন্স লেভেল আপনাকে তিনটার মধ্যে একটা দিতে হবে। তো আপনি এখানে দেওয়া আছে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। আপনি বিগিনার ইন্টারমিডিয়েট দিতেই পারবেন না, আপনাকে এখানে এক্সপার্ট দিতে হবে। আপনি বিগিনার ইন্টারমিডিয়েট দিলে আপনাকে এখানে পায় হাজার হাজার এক্সপার্ট প্রোফাইল থাকতে একজন বিগিনার বা ইন্টারমিডিয়েট প্রোফাইলকে কেন কাজ দিবে, সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই এক্সপার্ট দিতে হবে। তো এরকম করে এক্সপার্ট দিয়ে অ্যাড দিয়ে দিলেন। এরকম করে আপনি এখানে 20টা মতো স্কিল অ্যাড করতে পারবেন। দেখেন 20টা মতো স্কিল কি কি হইতে পারে, ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন। আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখার সময় এগুলো দেখবেন, আর আমি আমার যে ভিডিওগুলো শেয়ার করেছি ওখানেও বলে দিয়েছি। এরপরে যদি আপনার সমস্যা লাগে এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন কি কি দিয়েছে, দেখছেন? ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, কাস্টমার সার্ভিস। দেখেন এখানে আরো আছে। ঠিক আছে, এখানে এই যে ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এগুলো আপনারা দিবেন না, এগুলো ডাটা এন্ট্রির বাইরে, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। যেমন দেখেন এই যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল টু পিডিএফ, মাইক্রোসফট আউটলুক। এখানে কয়েকটা দিয়েছে, বেশি নাই। আপনারা এখানে 20টা পর্যন্ত দিবেন। দেখেন যে লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, বিটুবি মার্কেটার, ইমেল লিস্ট বিল্ডার, লিঙ্কডইন লিড জেনারেশন, এই সবগুলো একই কথা যা যা দিয়েছে। দেখেন টার্গেটেড লিড জেনারেটর একই কথা, টার্গেটেড ইমেল লিস্ট এক্সপার্ট, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট, টাইপিস্ট, কপি পেস্ট এক্সপার্ট। এই সবগুলা 20-30টা পর্যন্ত আপনারা এখানে আপনার ইয়াতে অ্যাড করবেন। অ্যাড করে দেওয়ার পরে তারপর আসবেন এডুকেশন। এডুকেশন এখানে এসে আপনি এখানে, আমি দেখেন এখানে দিয়েছি বিএসসি ডাটা ম্যানেজমেন্ট, আমি বিএসসি দিয়েছি। আমি আসলে পড়াশোনা করেছি হচ্ছে কি অনার্স পাস করেছি ম্যানেজমেন্ট নিয়ে, এমবিএ পাস করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে, এইচআরএম নিয়ে। কিন্তু আমি এখানে দিয়েছি ডাটা ম্যানেজমেন্ট দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা তারা ভেরিফাই করতে আসবে না আপনি কি নিয়ে পড়াশোনা করতে আসছেন। আপনাকে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি বায়ারের সাথে বুঝতে পারে যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও আমার কাজ রিলেটেড, আমি যে কাজগুলো এখানে করতেছি সেই কাজ রিলেটেড, সেটার জন্যই দিয়েছি। এটা কেউ ভেরিফাই করতে আসবে না, আপনি এখানে দিতে পারেন ডাটা ম্যানেজমেন্ট দিতে পারেন, আপনি সিএসসি ইঞ্জিনিয়ারিং দিতে পারেন, মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এগুলো দিতে পারেন, ডাটা রিলেটেড ইয়া দিবেন, এডুকেশন দিবেন। এরপর সার্টিফিকেশন, যেমন আপনারা সার্টিফিকেশন এটা অ্যাড করতে পারেন, অ্যাডভান্স ডাটা এন্ট্রি আপনারা করেছেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট থেকে, সেগুলো আপনারা এখানে দিয়ে কি করে ফেলবেন, অ্যাড করে দিবেন। এরপর এখানে মোটামুটি আপনার প্রোফাইল সেট আপ, এখানে একটা ইয়ে আছে, এক্সাম দিতে হয়। এক্সাম দিতে হয় হচ্ছে যে এখানে দুই ধরনের এক্সাম আছে। একটা এক্সাম হচ্ছে যে আপনার ম্যান্ডেটরি, আর একটা এক্সাম হচ্ছে কি আপনার দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তো এই যে এখানে যেটা বেজ আছে, এখানে এনরোল করতে হবে, এখানে এনরোল করে আপনাকে এক্সাম দিতে হবে। এইগুলো হচ্ছে কি আপনাকে টাকা দিয়ে দিতে হবে এক্সাম, এই এক্সামটা টাকা দিতে হবে, ফ্রিতে দেওয়া যাবে না, এটা দরকার নেই। কিন্তু আপনার প্রোফাইল যখন ফুল সেট আপ হয়ে যাবে তখন আপনার প্রোফাইলের নিচে এক্সামের একটা অপশন থাকবে, সেই অপশনগুলো হচ্ছে এটা এই প্রোফাইলটা ফুল সেট আপ না, মোবাইল নাম্বার ভেরিফাই করতে পারেনি বলে অনেক কিছু এখানে করা যাচ্ছে না। আমার মোবাইল নাম্বার, যে দুইটা মোবাইল নাম্বার আছে এটা অন্য অ্যাকাউন্টগুলো দিয়ে, আগের অ্যাকাউন্টগুলো দিয়ে ভেরিফাই করা আছে, একই নাম্বার একাধিক অ্যাকাউন্টে অ্যাড করা যায় না, এই জন্য আমি আমার এই নাম্বারগুলো অ্যাড করতে পারছি। তো দুই ধরনের পরীক্ষা থাকে, একটা হচ্ছে কি ম্যান্ডেটরি পরীক্ষা কখন আপনি আপনার প্রোফাইল সেট আপ করে ফেলছেন। এই যে দেখেন গিগ, এই গিগটা কি মূলত, আমি যে গিগ বলতেছি গতকালকে থেকে, গত ক্লাস থেকে আমি গিগ বলছি। গিগ হচ্ছে কি আপনি আপনার প্রোফাইলে মার্কেটিং করা, আপনি যে কি সার্ভিস দেন সেটার মার্কেটিং। যেমন এখানে দেখেন সে এখানে লিখেছে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ। এটা হচ্ছে কি টাইটেল, এটা হচ্ছে কি সে তার কাজের মার্কেটিং করতেছে।
সে যে কি কাজ করে সেটা মার্কেটিং করতেছে, এটা লিখছে। লেখার পরে দেখেন সে এখানে ডিটেলস লিখছে, গিগের ডিটেলস, যেটা আমি আপনাদেরকে এখানে দিয়েছি। দেখেন আমি যে ফাইলটা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করছি, ফেসবুক গ্রুপে, সেখানে দেখেন এটা আছে। দেখেন গিগ ডিটেলস এখানে। এটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের নিচে ডেসক্রিপশন, অ্যাবাউট অ্যাবাউট ইউরসেলফ যেটা আছে সেটা। এটা হুবহু কেউ ব্যবহার করবেন না, হুবহু ব্যবহার করলে কপিরাইটের ইয়াতে পড়ে যাবেন, চেঞ্জ করে ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর দেখেন ডাটা এন্ট্রি গিগের টাইটেল, এই সব কিছু ওখানে লিখতে হবে। তারপর হচ্ছে যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখেন একটু আগে যেটা দেখাইছি, I will be your virtual assistant for data entry, typing, copy paste and web research. Data entry gig, lead generation gig, দেখেন I will do B2B lead generation for targeted business leads. এটা লিখতে I will do B2B lead generation for targeted business leads। দেখেন এগুলো সব এখানে কি কি লিখতে হবে, এখানে সব আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখায়, আরো ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ বানাতে হলে আমি যে প্রথমে যে একটা দেখাচ্ছি এটা, আর আপনি আইডিয়া নিতে চাইলে ফাইবারে এসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্চ করবেন, এইভাবে 10-15টা গিগ ওপেন করে রাখবেন। ওখান থেকে আপনি আইডিয়া নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড একটা ড্রাফট বানাবেন। এই যে এখানে যেভাবে আমি বানিয়ে রাখছি, এখানে যেভাবে আমি বানিয়ে রাখছি, প্রথমে এইভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ডে সাজায় 10 বার 20 বার 15 বার চেক করবেন। চেক করে সমস্ত কিছু ঠিকঠাক হইলে দেন পোস্ট করবেন, না হলে পোস্ট করবেন না। বারবার এডিট করাটা কঠিন, এডিট করাটা ঠিক না। আপনি যে গিগটা পাবলিশ করবেন 1 সপ্তাহ সময় নেবেন দরকার হলে রেডি, শুরু থেকে শেষ পর্যন্ত রেডি করার জন্য। রেডি হয়ে গেলে দেন পাবলিশ করবেন, চেক করে ফাইনাল হবে। রেডি হয়ে যাওয়ার পরে এডিট করলে সমস্যা আছে। আচ্ছা, দেখেন তো এরকম করে গিগ পাবলিশ করতে হবে। গিগ পাবলিশ করার সময় একটা গিগ পাবলিশ করলে আপনার কাছে এক্সাম চাইবে না। একটা গিগের পরে যখন আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেবেন, আরেকটা গিগ দিতে যাবেন, সাথে সাথে আপনার কাছে এক্সাম চাইবে। এই এক্সামটা দিতেই হবে, এক্সাম না দিলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। কারণ গিগ পাবলিশ না করতে পারলে আপনার প্রোফাইলে সারা জীবনে একটা কাজও আসবে না। কাজ আসা দূরের কথা, বাইরে আপনাকে খুঁজেই পাবে না। সার্চ করলেও আপনার নাম আসবে না, কোনো আপনাকে খুঁজে পাবে না। খুঁজে না পাইলে কাজ করার সম্ভাবনা নেই। এখন একটা গিগ কিভাবে বানাতে হয়, আমি আমার ড্রাফট থেকে আমি এটাকে এডিট করে দেখাই। এডিট আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। একটা ক্রিয়েট করার অপশন থেকেও আমি দেখাই। মনে করেন আমি একটা নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছি, নতুন করে ক্রিয়েট করলে যেভাবে আসবে এডিট করতে গেলে সেম ভাবে আসবে। দেখেন এখানে 6টা ক্রাইটেরিয়া থাকবে: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। ঠিক আছে, দেখেন আমি যখন এডিট যেটা করছিলাম সেখানে দেখেন সেমটা আসছে। এডিটটাতে আমার সবকিছু ফিল আপ করা আছে, নতুনটাতে কোনো কিছু ফিল আপ করা নেই। তো গিগ কিভাবে পাবলিশ করতে হবে, আমি 3-4-5টা গিগের ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নিলে হবে। এখানে আর দেখানোর কিছু নাই, এখানে টাইটেল দিয়ে দিবেন। টাইটেল গুলো অবশ্যই রিসার্চ করে ভালোভাবে রিসার্চ করে দিবেন। কেন, যেমন আমি এখানে যখন ফাইবার যখন সার্চ করেছিলাম, দেখেন আমি যখন ডাটা এন্ট্রির দিকে সার্চ করেছি, এখানে কি দেখা যাচ্ছে, এখানে টাইটেলটা দেখা যাচ্ছে আর হচ্ছে গিগ ইমেজটা দেখা যাচ্ছে। একটা গিগের রিচ পাওয়ার জন্য, একটা গিগ থেকে ভালো ক্লিক পাওয়ার জন্য, বায়ার রিকোয়েস্ট পাওয়ার, বায়ারের মেসেজ পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে একটা সুন্দর আই ক্যাচি অ্যাট্রাকটিভ একটা গিগ ইমেজ, আর হচ্ছে কি টাইটেল। কারণ আপনি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন, আপনার ভিতরে
ঢোকার আগে, মানে আপনার প্রোফাইলের ভিতরে ঢোকার আগে আপনার গিগ ইমেজ এবং টাইটেল দেখে বায়ার আপনার গিগ প্রোফাইলে ক্লিক করবে, না হলে ক্লিক করবে না। আপনার গিগটা যদি দেখতে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, বায়ারের যে কাজ প্রয়োজন সেই কাজটা আপনার প্রোফাইলে দেখে মনে হচ্ছে, তো এই জন্য আপনি গিগ ইমেজটা খুব সুন্দর করে সাজাবেন। গিগ ইমেজ কিভাবে সাজাতে হয় ভিডিও দিয়ে দিয়েছি, 3-4টা ডিজাইন আমি নিজে করে দেখিয়ে দেওয়া হয়েছে, ওই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন। তো এই জন্য গিগ ইমেজ এবং টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো ভালোভাবে রিসার্চ করবেন। 15-20টা যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি, শুধুমাত্র ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, এগুলো আলাদা, শুধুমাত্র এগুলো আলাদা আলাদা আর কি। শুধু ডাটা এন্ট্রি কাজ করতে হলে ডাটা এন্ট্রি গিগ রিসার্চ করবেন, লিড জেনারেশন কাজ করতে হলে লিড জেনারেশন রিসার্চ করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট রাইটিং হলে কন্টেন্ট রাইটিং, রিজিউম রাইটিং হলে রিজিউম রাইটিং। তো যেটাই আপনি, যে গিগটাই আপনি নতুন করে বানাতে চান না কেন, একটু লাইন হয়ে গেল, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আপনাদের এই যে গিগ পাবলিশ করার জন্য টাইটেল এবং হচ্ছে গিগ ইমেজটা সবচেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর দিকে নজর রাখবেন এবং সেভাবে করার চেষ্টা করবেন। আপনি আপনারা এখানে সার্চ করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গিগ ইমেজ দেওয়া হয়েছে, আপনার প্রয়োজনে এখান থেকে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আইডিয়া নিতে পারেন, দেখেন কত সুন্দর সুন্দর, যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, প্রফেশনাল মনে হয়, সেটাকেই পিক করবেন। এমনিতে ইয়া দিবেন না। গিগে এই দেখেন, এই গিগটার মতো
এত বেশি জগা খিচুড়ি করে লিখবেন না। গিগ ইমেজ বানাবেন হচ্ছে কি এই ধরুন সবচেয়ে ভালো একটা গিগের আমি আপনাদেরকে দেখাই, স্যাম্পল স্যাম্পল দেখাই। সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে এইটা গিগ ইমেজ একটু শুরুতেই থাকে, এখন দেখা যাচ্ছে না কেন। এই যে দেখেন এই গিগ ইমেজটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়, সবচেয়ে বেস্ট। আপনি যেই ধরনের গিগ বানান না কেন, শুধুমাত্র উপরে টাইটেলটা ডাটা এন্ট্রি সার্ভিস হলে এখানে ডাটা এন্ট্রি সার্ভিস লিখবেন, এখানে 3টা বা 4টা সার্ভিস অ্যাড করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন, লিড জেনারেশনে লিড জেনারেশন, শুধু আপনি ডিজাইনটা সেম রাখবেন। উপরের টাইটেলটা ডাটা এন্ট্রি সার্ভিস, একটা গিগ বানাচ্ছেন, এখানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ওয়েব এক্সেল ডাটা এন্ট্রি এগুলো লিখছেন। তারপর হচ্ছে কি লিড জেনারেশন দিলেন, তারপর হচ্ছে কি ইমেল কালেকশন, লিড লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড লিডস এগুলো লিখলেন। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বানালেন। মানে যাই গিগ বানান না কেন ডিজাইন সেম, এটা এইটুকু ইনফরমেশন দিবেন, এর চেয়ে বেশি দিবেন না। কারণ হচ্ছে কি বায়ার আপনার এই গিগটা দেখে এখানে কি কি সার্ভিস দেন সেটা আপনি বুঝবে। এই যে ছোট ছোট করে এখানে যে লিখছে এগুলোর কারণে কিছু বুঝতেও পারবে না, আপনার গিগে বায়ার ক্লিক করতেও চাইবে না। আপনি এক একটা গিগে আপনার সুন্দর করে প্রফেশনাল লোকের একটা ছবি দিবেন, আর যেই সার্ভিসগুলো দিতেছেন 3টা থেকে 4টা ইনফরমেশন দিবেন। ওই সার্ভিসগুলো যদি বায়ারের প্রয়োজন হয়, বায়ার আপনার প্রোফাইলে ক্লিক করবে, না হলে প্রোফাইলে ক্লিক করবে না। বুঝতে পারছেন? এই জন্য এটা দেখেন সবচেয়ে বেস্ট একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনারা নিজেরাও এটার মতো করে ডিজাইন করতে পারেন, এগুলোই যাতে করা যায়। হ্যাঁ, কি জানি বলে ক্যানভা দিয়ে করা যায়, যেখানে আমি করে দেখাচ্ছি সেখানে করা যায়, খুব সুন্দর সুন্দর করা যায়। দরকার হলে আপনার টেমপ্লেট ব্যবহার করবেন। আপনাদের মধ্যে যদি কেউ যদি কি করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন আগে থেকে জানেন, ফটোশপ এবং হচ্ছে কি ইলাস্ট্রেটর কাজ জানেন, বিশেষ করে ফটোশপ, তারা এই সাইডে যেতে পারেন। freepik.com, এখান থেকে আপনারা টেমপ্লেট কালেক্ট করতে পারেন। দুনিয়ার সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। আমি যদি এখানে যদি শুধুমাত্র ব্যানার দিয়ে সার্চ করি, দেখেন আমি এখানে ব্যানার দিয়ে সার্চ করেছি, কত ধরনের ব্যানারের ইমেজ আপনারা এখানে পাবেন তার হিসাব ছাড়া। দেখছেন? যেমন আপনি একটা ডাটা এন্ট্রি একটা গিগ বানাতে যাচ্ছেন, গিগের মধ্যে আপনি এই পিকচারটা আপনার এই পিকচারটা দিকে লিখছেন দিচ্ছেন, এইদিকে আপনি আপনার ইনফরমেশন গুলো দিচ্ছেন, কত প্রফেশনাল একটা ডিজাইন। কিন্তু আপনি যদি ইয়ার কাজ না জানেন, ফটোশপের কাজ না জানেন, এগুলো করতে পারবেন না। তো ফটোশপের কাজ জানলে কিভাবে করবেন? এটাকে ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশন আছে, দেখেন ডাউনলোডে ক্লিক করলেন। ডাউনলোড ক্লিক করার পর আপনার কাছে জিজ্ঞেস করো আপনি কিভাবে কি ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে দেখেন পিএইচডি ডাউনলোড করা যায়। পিএইচডি মানে এটা হচ্ছে কি ফটোশপ ফরম্যাট, আপনি এটাকে এডিট করতে পারবেন। আর আপনি যদি জেপিজি বাইর করেন, এটা একটা ছবি, ইমেজ, ইমেজ তো আর এডিট করা যায় না। এডিট করতে সবকিছু এত কিছু আপনি লিখতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে অবশ্যই যদি ফটোশপের কাজ দেন, তাহলে আপনি পিএইচডি ফরম্যাটে ডাউনলোড করতে, পিএইচডি ফরম্যাট ডাউনলোড করলে এখানে প্রত্যেকটা লিখে আপনি এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে পিকচার তারটার জায়গায় আপনারটা বসাতে পারবেন। কিন্তু যদি আপনি ফটোশপের কাজ না জানেন, এগুলো আপনার পক্ষে সম্ভাবনা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে গিগ ক্রিয়েট করার ইনফরমেশন সবগুলো তো দেখাইছি, ভিডিওতে আছে। এইভাবে দিয়ে গিগ পাবলিশ করে ফেলবেন, এখানে আর আহামরি কিছু নেই। আর পরীক্ষার ব্যাপারে, যখন আপনার কাছে পরীক্ষা এক্সাম চাইবে ম্যান্ডেটরি এক্সাম, একটা গিগ পাবলিশ করে ফেলছেন, পরবর্তী গিগ আপনি পাবলিশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে এক্সাম চাইলে কি করবেন, এক্সাম কিভাবে দিবেন, এক্সাম দিয়ে কি পাস করতে পারবেন? তো এটার জন্য
আমার সাজেশন হচ্ছে যে আমি আপনাদেরকে দুইটা লিঙ্ক দিচ্ছি, আপনারা আরো কিছু লিঙ্ক কালেক্ট করবেন, গুগলে সার্চ করে করে লিঙ্কগুলো দেখেন কি অল বুকমার্কস, এই যে ফাইবার টেস্ট প্রথম লিঙ্ক, এই দুটা লিঙ্ক আমি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। এগুলো দিয়ে কিভাবে এক্সাম দিবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আচ্ছা দেখেন, যখন আপনারা এক্সাম দিতে বসবেন 40টা প্রশ্ন আসবে, আপনাদের 40টা প্রশ্ন আসবে। এই এক্সামটা দিতে গেলে আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে যদি আপনি এক্সাম দিতে যান আপনার কাছে দুইটা ডিভাইস লাগবে, দুইটা ল্যাপটপ বা দুইটা কম্পিউটার আপনার লাগবে। একটা কম্পিউটারে আপনি এক্সাম দিতে বসবেন, আর একটা কম্পিউটারে আপনি এইভাবে কি করবেন, লিঙ্ক ওপেন করবেন। যেমন আমি ফাইবার ইংলিশ টেস্ট এটা দিয়ে যদি আমি গুগলে সার্চ করি আরো অনেকগুলো লিঙ্ক আমি পাবো। দেখেন আর একটা লিঙ্ক পাইছি, এটাও আমি ওপেন করলাম। এখানে একটা লিঙ্ক পাইছি, এটাও আমি ওপেন করলাম। এখানে একটা লিঙ্ক পাইছি, আমি ওপেন করলাম। এখানে অনেকগুলো প্রশ্ন আছে অ্যানসার সহ। আপনি প্রশ্ন এবং অ্যানসার সহ এই লিঙ্কগুলো অন্য একটা কম্পিউটার ওপেন করবেন। যেই কম্পিউটারে আপনি পরীক্ষা দিবেন সেই কম্পিউটারে আপনি ওপেন করতে পারবেন না। কারণ কি আমি বলি, কারণ হচ্ছে যে আপনি যেই লিঙ্কটা ওপেন করে আপনার এক্সামটা চালু হয়েছে, মনে করেন এই ট্যাবে আপনার এক্সাম চলতেছে, এগুলো আপনার এক্সামের প্রশ্ন, আপনাকে এখানে প্রশ্ন এখানে আনসার করে সাবমিট করে এক্সামটা শেষ করতে হবে। এই ট্যাব থেকে আপনি এখানে অন্য ট্যাবে ক্লিক করতে পারবেন না, এখানে অন্য ট্যাবে ক্লিক করতে পারবেন না, এখানে টাইমের এখানে ক্লিক করতে পারবেন না, বাইরে কোথাও ক্লিক করতে পারবেন না। আপনি যদি এই ট্যাবের বাইরে যেখানে আপনার পরীক্ষা চলতেছে সেটার বাইরে যদি আপনি অন্য কোথাও ক্লিক করেন আপনার এক্সামটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর আপনার এক্সামটা ডিসকোয়ালিফাই ইজ ইকুয়াল টু ফেল। ডিসকোয়ালিফাই মানে হচ্ছে ফেল। আর আপনি একবার ফেল করলে 3 মাসের আগে আর কোনো এক্সাম দিতে পারবেন না। দ্যাট মিন্স 3 মাস পর্যন্ত আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। এখন তাহলে কিভাবে পাস করবো এক্সাম পাস করতে হলে দুইটা ডিভাইস অবশ্যই লাগবে। আপনি যদি মোবাইলে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি কম্পিউটারে পরীক্ষা দিবেন, মোবাইল থেকে প্রশ্নগুলো সার্চ করবেন, করতে পারেন। কিন্তু আমি বলবো যে অল্প সময় থাকে 40টা প্রশ্নের জন্য 40 মিনিট আপনি মোবাইল থেকে খুঁজে বের করে যেগুলো করতে পারেন আমার মনে হয় না। সেজন্য বলবো যে আপনি যদি আপনার এক্সামটা দিতে চান, আপনি আপনার ফ্রেন্ড কারো একটা ল্যাপটপটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য নিয়ে আসবেন, এক্সামটা দিবেন। কিভাবে দিবেন দেখেন, মনে করেন আমি এদিকে একটা প্রশ্ন ওপেন করছি, এটা আমার প্রশ্নপত্র। আমার প্রশ্নে এখানে দেখেন কতগুলো প্রশ্ন আছে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে 40টা। আমি এখানে আপনাকে প্রশ্ন দিয়েছি প্রায় 500 550। দেখেন এখানে 522টা প্রশ্ন, আপনার প্রশ্ন আসবে 40টা। তো 5টা এগুলো হচ্ছে কি স্যাম্পল দিয়েছি, এখান থেকে আসতে পারে। এখান থেকে আমি যে লিঙ্কগুলো দিয়েছি 40টা প্রশ্নের মধ্যে এখানে প্রায় 15-20টা পর্যন্ত পাওয়া যায়। 15-20টা পর্যন্ত পাওয়া যায়। এখানে কয়টা দিলে পাস? আপনি এখানে 25টা প্রশ্ন অ্যান্সার করতে পারলে পাস 40টার মধ্যে। দেখেন এই যে 40টার মধ্যে আপনি পাসিং স্কোর হচ্ছে কি 6, মানে 10 এর মধ্যে আউট অফ 10 এর মধ্যে 6 হচ্ছে কি 6 হলে পাসিং স্কোর। 25টা প্রশ্ন করতে পারলে আপনি 6 পাবেন। ঠিক আছে? তো এখন মনে করেন আপনার কাছে প্রশ্ন এটা আসছে, হাউ মেনি গেস্ট আর উই এক্সপেক্টিং। এটার আনসার কি? আনসার এইভাবে কি দেওয়া আছে, বোল্ড করে দেওয়া থাকে। তো এইখানে আনসার হচ্ছে কি, এটা আনসার হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন। দেখেন while Mr. ইউ was painting the bedroom, আমি যদি এই প্রশ্নটা আমার আসছে কিনা সেটা যদি দেখতে চাই, আপনি কি করবেন, আমি তো এটাকে কপি করতেছি, আপনি আপনার ওই কম্পিউটারে লিঙ্ক গুলো ওপেন করবেন, লিঙ্ক ওপেন করে কন্ট্রোল F এ ক্লিক করবেন, F এ ক্লিক করে ওই প্রশ্ন যেটা আসছে সেটা এখানে টাইপ করবেন। সেটা যদি এখানে থেকে থাকে তাহলে আপনাকে মার্কিং করে দেখা যাবে। যেমন আমি এটাকে পেস্ট করেছি, দেখেন আমি প্রশ্নটা নিয়েছি এখান থেকে আমি কপি করেছি। দেখেন এই প্রশ্নটা মনে করেন আমার এখানে আসছে, আমি এই প্রশ্নটার আনসার কি হতে পারে সেটা ওই লিঙ্কগুলোতে
সার্চ করছি, দেখেন এখানে চলে আসছে। While Mr. Yu was painting the bedroom, Mr. Kher had removed furniture from the living room. দেখেন সেম আনসারটা এখানেও আছে, এই টাইপেও আছে যেখানে সিলেক্ট করছিলাম। was removed, এখানে কিন্তু আবার দুইটা, এখানে had removed দিছে না, এখানে দিছে had removed, ওখানে দিছে was removed, ঝামেলা তো একটা আছে। was removing, আচ্ছা এটা ওয়াজ রিমুভিংটাই হচ্ছে কি সঠিক আনসার। গ্রামাটিক্যাল যদি বুঝেন আপনারা ভালোভাবে, তাহলে এটা হচ্ছে ওয়াজ রিমুভিংটা হচ্ছে সঠিক আনসার। তো এইভাবে আপনি প্রশ্নের আনসারগুলো পাবেন। প্রথমটা হচ্ছে কি একটু ভুল পাওয়া গেছে, এটা একটু দেখি, এই প্রশ্নটা একটু সার্চ করি দেখি এখানে পাওয়া যায় কিনা। কন্ট্রোল এফ ক্লিক করবেন, এখানে এসে কন্ট্রোল এফ, তারপর আগের প্রশ্নটা ডিলিট করে দিয়ে আমি এখানে দেখেন এটাও আসছে। উই আর সারপ্রাইজ দ্যাট মিস, এটা কি লাফ্রাইজ ইজ সো গুড এট প্রোডাক্ট ডিজাইন। দেখি এখানে এটা কি আছে, দেখেন এটার অ্যান্সার হচ্ছে কি সো গুড, বোল্ড করা দিতে দেওয়া আছে, দেখছেন তাহলে মিলছে। তাহলে দেখেন এরকম আপনার প্রশ্ন যা যা আসবে এর মধ্যে আপনি কম করে হলে এখানে 15 থেকে 20টা প্রশ্ন আপনি কি পাবেন, কমন পাবেন। এটা একটু সার্চ করে দেখি। এই প্রশ্নটা পাওয়া যাচ্ছে না, মানে এখানে নাই, আস্তে আস্তে দেখেন এটাও আছে। দ্য কফি নিডস অ্যান অ্যাসিস্ট্যান্ট হু টেকস ইনিশিয়েটিভ। তারপর দেখেন এই প্রশ্নটা এখানে, দেখেন এখানে অ্যান্সারটা হচ্ছে হু। তাহলে এইভাবে আপনি যে প্রশ্নপত্র অন্য একটা কম্পিউটার যখন এইভাবে সার্চ করবেন, তাহলে আপনার ওখানে মিনিমাম 15-20টা 30টা পর্যন্ত আপনি, আমি এখানে লিঙ্ক দুটো দেখাইছি, দেখেন এখানে আরো অনেক লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে এগুলো তো ওপেন করবেন, এগুলো ওপেন করবেন, এগুলো ওপেন করবেন, একটাতে না পাইলে আরেকটাতে সার্চ করবেন, একটাতে না পাইলে আরেকটা সার্চ করবেন। ঠিক আছে, এভাবে যখন আপনারা খুঁজে বের করে ফেলবেন, এভাবে যখন খুঁজে বের করে যখন আপনারা প্রশ্ন অ্যান্সার করবেন, তাহলে আশা করি আপনি ফেল করবেন না, পাস হয়ে যাবে। আপনার পাস হয়ে গেলে আপনার গিগ পাবলিশ হয়ে যাবে, গিগ পাবলিশ হয়ে গেলে তো ওইটা দিয়ে আপনি কাজ শুরু করে দেবেন। ঠিক আছে, তো এইখানে তেমন বেশি আমার ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে বলার নাই। এই মার্কেট প্লেসের মতো হুবহু একটা মার্কেট প্লেস আছে, সেটার নাম হচ্ছে কি Quora.com। এটা হুবহু মার্কেট ইয়ার মতো, ফাইবারের মতোই। আমি দেখাচ্ছি, এটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট করবেন ঠিক সেম ভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। ফাইবারে যেভাবে গিগ পাবলিশ করবেন, এখানে Quora পাবলিশ করবেন। ফাইবারে আপনি প্রাথমিকভাবে 7টা গিগ পাবলিশ করতে পারবেন, এখানে আপনি 9টা গিগ পাবলিশ করতে পারবেন। আমি এটার লিঙ্ক আপনাদেরকে এখানে দিচ্ছি, এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করে নেবেন। দাঁড়ান, এটা একটু ওপেন হোক। This site cannot be reached. এটা হচ্ছে সেম মার্কেট প্লেস। এইটা তো আপনার এখানে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা ফাইবার যেভাবে করতে হয় ওইভাবে করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি এখান থেকে দেখি আমার অ্যাকাউন্টে সাইন ইন করা যায় কিনা।
আচ্ছা এখানে সাইন ইন করা আছে, আমি এটা দেখেন, এই দেখেন এটারও অ্যাপ আছে, আপনারা অ্যাপ ডাউনলোড করে নেবেন। আল্লাহ, এখানে একটা মেসেজ আসছে দেখি। কি হচ্ছে এখানে, নেটওয়ার্ক স্লো নাকি? এই দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেট থেকে একটা মেসেজ আসছিল জুনের 21 তারিখ, এখন হচ্ছে সেপ্টেম্বরের। একটা মেসেজ আসছিল ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে আসছিল। কি ব্যাপার, এটা ডিস্টার্ব করতে হবে না। আচ্ছা যাই হোক, এটা কেওয়াইসি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাবেন, লেটেস্ট ভিডিও পাবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কেওয়ারকে গিগ সাজাতে হয়, এগুলো এখানে হাজার হাজার ভিডিও পাবেন। এগুলো দেখে এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। এটা তো আপনার বায়ারের জন্য অপেক্ষা করতে হবে, বায়ার আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই করে কাজ পাবেন। বায়ারকে নিজেকে মেসেজ করতে পারবেন না, বা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? তো এই দুটা মার্কেট প্লেস নিয়ে ভালোভাবে কাজ করেন। অ্যাকাউন্টগুলো সেট আপ করার সময় নিয়ে বেশি বেশি করে রিসার্চ করে, কারো কোনো কনফিউশন থাকলে গ্রুপে জিজ্ঞেস করবেন। কারো কোনো কনফিউশন থাকলে গ্রুপে জিজ্ঞেস করবেন। কোনো পার্সোনাল মেসেজ করলে আমার পক্ষে সম্ভব হয় না, এতজন ব্যক্তি আমাকে পার্সোনাল মেসেজ করে দেখার সুযোগ হয় না। গ্রুপে মেসেজ করবেন, আমাদের মধ্যে যারাই আছেন, যারা আগে থেকে এক্সপার্ট আছেন তারা আনসার করবে, আর আমি থাকলে তো আমি মেসেজটা দেখলে আমি আনসার করবো। ফাইবারে বায়ারের মেসেজ কাজের জন্য অ্যাপ্লাই করব, তখন গিগ থাকলে হবে নাকি কাজের কোনো স্যাম্পল দিতে হবে? কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এখন কাজের জন্য অ্যাপ্লাই করা যায় না। বায়ার আপনাকে যদি মনে করে আপনি বায়ারের কাজ করে দিতে পারবেন, বায়ার আপনাকে মেসেজ করবে, কাজের জন্য বলবে যে বায়ারের যে কাজ আছে সেটা আপনাকে ডিটেলস বলবে, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি এই কাজটা করে দিতে পারবো। তখন দামাদামি হবে, দামাদামি হওয়ার পরে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি কাজটা স্যাম্পল করে দেন, আমাকে 3টা বা 4টা কাজ আমাকে স্যাম্পল করে দেন। স্যাম্পল দেখার পর আপনাকে অর্ডারটা, আপনার অ্যাকাউন্টে অর্ডারটা দিবে। অর্ডারটা পেয়ে গেলে দেন আপনি কাজ শুরু করে দিবেন। অর্ডার না দিলে কাজ করবেন না। অর্ডারটা দিলে অর্ডারটা কিভাবে দেখা যাবে আমি দেখাই। আমার যারা স্টুডেন্ট তারা যে কাজ পেয়েছে তারা অর্ডার দিলে কিভাবে দেখে অর্ডার পাইলে এইভাবে দেখা যাবে। দেখছেন এই যে $15 কাজ, $15 কাজ আরো দেখেন অহরহ দেখাইতে পারবো কাজ পাই এরকম। দেখেন এটা $20 কাজ, দেখেন B2B লিড জেনারেশন, $20 কাজ। বায়ের সাথে কিভাবে কথা বলছি দেখেন এগুলো। এটা কত ডলারের কাজ দেখেন, এটা একটা $90 কাজ, এটা হচ্ছে কি $60 কাজ। এটা দেখেন, এটা দেখেন $5 কাজ। আই উইল ডু ডাটা এন্ট্রি কাজ, $5 কাজ। এইভাবে দেখা যাবে অর্ডারটা। দেখেন এটা $15 কাজ, এটা হচ্ছে কি অন্য কাজ। এটা হচ্ছে কি আই উইল বি শর্ট ভিডিও অ্যাডস ক্রিয়েটর ইউর বিজনেস, যাই হোক যা লিখছে। এটা $100 কাজ, বুঝছেন? এইভাবে দেখা যাবে যদি অর্ডারটা আপনার কাছে আসে। অর্ডার না পাওয়ার পর্যন্ত দেখেন B2B লিড জেনারেশন, প্রসপেক্ট, লিস্ট বিল্ডিং, $5 কাজ। তো এইভাবেই কাজ আপনার কাছে আসবে। কাজ অর্ডারটা পাইলেই কাজ করবেন, না হলে কাজ করবেন না। স্যাম্পল করে দিবেন, কোনো সমস্যা নাই। অর্ডার না পাইলেও স্যাম্পল করে দিবেন, কিন্তু কাজ কমপ্লিট করে দিবেন না অর্ডার না পাওয়া পর্যন্ত। আপনার প্রোফাইলে ডলার না দেখা যাওয়া পর্যন্ত অর্ডার দিবেন না। আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করলে টাকা না পাইলে কিচ্ছু করার নাই, কিন্তু মার্কেট প্লেসের ভিতরে যদি আপনি কাজ করেন, আপনার কাজ যদি সঠিকভাবে হয়, বায়ার যদি আপনার অর্ডার কাজের কাজ করার পর যেটা আপনি বায়ারকে পাঠাবেন সেটা যদি বায়ার অ্যাকসেপ্ট করে আপনাকে টাকা দিতে বায়ার বাধ্য, না দিয়ে কিচ্ছু করতে পারবে না, নাহলে বায়ারের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? তো বায়ার চাইবে না তার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে, সে আপনাকে পেমেন্ট দিবেই দিবে। ঠিক আছে? তো এই পর্যন্ত ক্লাসে থাকবে। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে মার্কেট প্লেস নিয়ে, কিছু জানার থাকে, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন।
এবং আপনাদের যাবতীয় কোয়েশ্চেন ক্লাস শেষের পরে মেসেঞ্জার গ্রুপে করবেন। গ্রুপে আমি সবার প্রশ্নের অ্যান্সার করবো। হ্যাঁ, ফোন দিয়ে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে মূলত 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হলে ফোন দিয়ে অ্যাক্টিভ থাকবেন। মোবাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার দিয়ে সার্চ করবেন, ফাইবার সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করে ফেলার পরে এইখানে কম্পিউটার যে অ্যাকাউন্টটা ওপেন করবেন সেম অ্যাকাউন্টটা ওখানে লগ ইন করবেন। যেমন আমরা আমাদের ল্যাপটপেও ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, আমাদের মোবাইলেও লগ ইন করা থাকে। আমি ল্যাপটপে ফেসবুক চালাই। যেমন এখন আমি ল্যাপটপে বসছি, আমি এখন ল্যাপটপে কি চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি। আমি আবার আমার মোবাইলেও ফেসবুক চালাচ্ছি। তাহলে আমি এট এ টাইম আমার মোবাইলেও অনলাইনে, কম্পিউটারও ল্যাপটপে অনলাইন। তো আমি সবসময় ল্যাপটপে বসে থাকি না। তাহলে ল্যাপটপে বসে না থাকলেও কি আমাকে অনলাইন দেখা যাচ্ছে না? যখন আমি মোবাইল ব্যবহার করি ঠিক তেমনি মোবাইলেও আপনি অনলাইনে থাকবেন, কম্পিউটারও আপনি অনলাইনে থাকবেন। আর কম্পিউটার যখন আপনি বন্ধ করে যখন বাইরে যাবেন, বাজারে যাবেন, নামাজ পড়তে যাবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবেন, যেখানে যান না কেন আপনার মোবাইল ডাটা থাকবে, আপনাকে অনলাইন দেখা যাবে। মোবাইল ডাটা অন করে রাখলে যে আপনাকে অনলাইন দেখা যাবে তা না, সফটওয়্যারটা ওপেন করে করে দেখতে হবে মাঝে মধ্যে। মিনিট 5 মিনিট পর পর একটু ঢুকে ঢুকে দেখতে হবে, না হলে আপনাকে স্লিপ মোডে চলে যাবে না। স্লিপ মোডে দেখে চলে গেলে আপনাকে অনলাইন দেখা যাবে না, বুঝতে পারছেন? অ্যাওয়ে দেখা যাবে, অনলাইন দেখা যাবে না। তো সেজন্য অনলাইন থাকাটা জরুরি। এবং মোবাইলে না ঢুকলে, মোবাইলে লগ ইন না করলে অনলাইন ম্যাক্সিমাম টাইম আপনাকে অনলাইন দেখাটা আদৌ পসিবল না, আসলে পসিবল না। আচ্ছা, আমি এখানে একটা দেখাতে যাচ্ছিলাম, এটা কি বলছে, বি দা ডায়লগ স্টার্টার। এগুলো আমি পরে দেখে নিবো। আমি একটা ওই যে বায়ারের সাথে আমি একটা কমিউনিকেট করছি, সেই একটা মেসেজ আপনাদেরকে দেখাই কিভাবে বায়ার সাথে কথা বলতে হয়। আমি আসলে কিভাবে বলছিলাম, বায়ার কথা বলে কাজটা কিভাবে নিতে হয়, একটা বায়ার কনভারসেশন আমি দেখাই আপনাদেরকে। ওপেন হচ্ছিলাম। একটা মিনি টেস্ট দিতে বলতেছিলাম। এই টেস্টটা না দিলে আমি ওখানে দেখতে পাচ্ছিলাম, মেসেজগুলো দেখতে পাচ্ছি না। মিনি টেস্ট তো দিতে পারবো না, সময় লাগবে। The award takes care of your safety and guarantees the protection of funds while working inside the platform. আচ্ছা, এই টেস্টটা আমি পরে দিব। এইগুলো সাইটগুলো দেখাতে পারলে ভালো লাগতো, এবং এখানে কিভাবে বাইরের সাথে কথা বলছি সেটা দেখতে পারতেন। সমস্যা নেই, পরবর্তী একটা ক্লাস দেখাই দিব। আমি টেস্টটা দিয়ে দেখাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবে। স্যার, এই এআই এর কাজ কি, ডাটা এন্ট্রিতে কিভাবে ইউজ হয়? স্যার ডগস দেখলাম, এটা কি আমাদের পিসের? ডগস কি দেখলেন? বুঝি নাই। এআই এর কাজ ডাটা এন্ট্রি, তেমন বেশি এআই এর কাজ নাই। ডাটা এন্ট্রিতে যেমন মনে করেন কন্টেন্ট রাইটিং, আপনি এআই দিয়ে কন্টেন্ট রাইট করতে পারেন, বাট বায়াররা এআই এর কন্টেন্ট রাইটিং করে নিতে চায় না। কারণ এআই তো হচ্ছে কি একটা মেশিন রিডেবল কন্টেন্ট লিখে, ঠিক আছে, মেশিন রিডিং কন্টেন্ট লিখে, কিন্তু এরা চায় হচ্ছে কি মানুষ দিয়ে লেখা। মেশিন রিডিং কথাগুলোতে মনের ভাব থাকে না, এটা বাবার শাব্দিক অর্থ থাকে, মনের ভাব থাকে না। সেজন্য তারা মেশিন নিলে কোনো কন্টেন্ট তারা নিতে চায় না, তারা নিতে চায় হচ্ছে কি মানুষের লেখা। ঠিক আছে, তো এআই দিয়ে ডাটা এন্ট্রি তেমন বেশি কাজ নেই। এগুলা আপনি হয়তো এআই দিয়ে জিজ্ঞেস করতে পারবেন যে একটা পিডিএফ ফাইল কি ওয়ার্ড ফাইল কিভাবে করতে হয়, এটা জিজ্ঞেস করলে এআই আপনাকে বলে দিবে। তখন এআই বলতে চ্যাট জিপিটি আছে, মিড জার্নি আছে, এগুলো আর কি। আর ডক্স যেটা দিছি, এই যে ডক্স গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেই যে ইনফরমেশন গুলো লাগে, সেই ইনফরমেশন গুলো ডক্স ফাইলে দিয়েছি।
আর কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যদি কোয়েশ্চেন না থাকে ক্লাসটা এখানে শেষ করবো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে ভালো থাকবেন, শেষ করবেন, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস করেন, এখন আমাদের ক্লাস কোর্স শেষ হবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।